যেটি ১ম প্রশ্ন যে এনসিপির নেতাকর্মীরা বারবার কেন মার খাচ্ছেন? বারবার কেন তাদের উপর হামলা হচ্ছে? মানে হবিগঞ্জ হামলার শিকার হলেন, তারপর সিলেটে গেলেন, সেখানেও হামলার শিকার হচ্ছেন। কেন? এটা দেখতে হবে যে হামলার শিকার হওয়ার জন্য কোনো ইনস্টিগেশন অর্থাৎ প্রয়োজনা তাদের নিজেদের তরফ থেকেও আছে কিনা সেটা একটি বিষয়। দেখুন, সভ্য রাজনীতিতে একটি রাজনৈতিক দল মিছিল মিটিং করবে, সমাবেশ করবে, এলাকায় যাবে নির্বিঘ্নে। সরকার তাদের নিরাপত্তা বিঘ্নিত যেন না হয় সেটা চেষ্টা করবে এবং তাদের নিরাপত্তার বিষয়টাও দেখবে সরকার। কিন্তু সরকারকে সহযোগিতা করাটাও যারা রাজনীতি করেন তাদের একটা অংশ। এটা তো এমন না যে সরকার পতনের আন্দোলন কিংবা এমন না যে আম খুব আহামরি জমায়েত, এমন না। দেখুন, এনসিপি জুলাইকে সামনে রেখে তাদের দেশব্যাপী যে জনসংযোগ সেটি করার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা ১০ দিন ধরে উত্তরবঙ্গে আ সম্মেলন করেছে, গেছে মানুষের কাছে। একটা জায়গায় কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মী বরঞ্চ সহযোগিতা করেছে। কিন্তু এই সহযোগিতাটা তারা নিচ্ছে আ বিএনপি আ এবার স্থানীয় বিএনপি এবং পুলিশ প্রশাসনের। কিন্তু প্রতিনিয়ত তাদের তরফ থেকে ইনস্টিগেশন এর যে একটা বিষয় এসেছে, সেখানে প্রত্যেকটা জায়গায় কিছু লোকাল পলিটিক্স এর আ ডাইমেনশন থাকে। তো সেগুলো যদি বুঝে রাজনীতিটা না করা হয়, তাহলে একটা হিতে বিপরীত হতে পারে। এখন এইটা কি ন্যাচারাল, না তারা চেষ্টা করছে লাইমলাইটে আসার জন্য? সেটা করতে যেয়ে কিছু রাজনীতির বয়ান, ভাষা এমনভাবে ব্যবহার করছে যে স্থানীয় যেসব লোকালি রাজনীতিবিদ যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং যাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আছে, তাদেরকে যখন আপনি ডিমেইন করেন, তাদেরকে যখন আপনি নিচু ভাষায় কথা বলেন, সেটা স্থানীয় কর্মী সমর্থকদের মনে একটা দাগ কাটে। তো সেইটার সুযোগ তারা নিচ্ছে কিনা সেটি একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু হেল্প করছে, আইনশৃঙ্খলা বাহিনীকেও হেল্প করা প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত। যেমন আমি কিছু ভিডিও দেখেছি। দেখুন, একটা ছেলেকে আম তার চোখে আঘাত লেগেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যেটা হয়েছে, ফার্দার ইনস্টিগেশন যেন না হয়, ফার্দার যেন ঝামেলা না হয়, এজন্য পুলিশের তরফ থেকে একটি ১৪০ ধারা জারি করা হয়েছিল। হয়তো ১৪০ ধারা জারি না করেও জিনিসটা হ্যান্ডেল করা যেত, সেটা করে নাই। না করাতে হয়েছে বিষয়টা লাইমলাইটে অনেক প্রচারণায় চলে এসেছে। সংবাদপত্রের প্রচারণায় চলে এসেছে। তাতে সরকারের খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না। কিন্তু তাদেরও যে কি খুব বেশি লাভ হচ্ছে? যেসব কিন্তু আপনি যে কথাবার্তা বললেন যে তারা আ লাইমলাইট এ আসার জন্য আমি করছে, আমি শেষ তো করি, লাইমলাইট আমি এ তো শেষ আসছেন। করি। হ্যাঁ। আমি লিখে শেষ করি যে দেখেন, পুলিশের উপরে যেভাবে তারা আক্রমণ করছে, পুলিশের উপর অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করছে। এমনকি হাত দিয়ে তারা পুলিশকে আঘাত করছে। দেখুন, এগুলো কোনো সভ্য সমাজে হয় না। আপনি আমেরিকাতে থাকেন, আমি আমেরিকাতেই থেকেছি, দেখেছি যে পুলিশের সাথে সরাসরি কনফ্রন্টেশন এ গেলে পুলিশ তো রাষ্ট্রের, তাদের টাকায় যারা জনগণ রাজনীতি করছে তাদের টাকায়ই তো পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকে এবং এটা রাষ্ট্র সমাদৃত, রাষ্ট্র স্বীকৃত একটা বিষয়। সেই জায়গায় আপনি যখন তাদেরকে আঘাত করেন, তখন পাল্টা আঘাতের একটা সম্ভাবনা তৈরি হয়। হুম। আপনি যখন স্থানীয় রাজনীতিবিদকে বলেন যে খেলা করব, তখন তারাও খেলার জন্য উদ্বুদ্ধ হয়। তো এইজন্য আমি বলছি যে ইনস্টিগেশন গুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি পরিকল্পিত কিনা তাদের তরফ থেকে, যেন তারা মার খায় এবং সেটি নিয়ে হইচই হয়, সেটা নিয়ে তারা একটা কাওয়াজ তৈরি করবে, সেটাও হতে পারে। ঠিক। দেখতে হবে। কিন্তু আমি বারবার বলছি এগুলো কোনটাই কাম্য না। হুম। আমরা এই ধরনের রাজনীতি চাই নাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের শীর্ষ মহল থেকেও তারা চায় না যে এই ধরনের রাজনীতির শাহজালাল, এই কথাগুলো না দৃশ্যপট আবার মানে রচিত একটু হোক। আওয়ামী লীগের মুখে শোনা কথাগুলোর মতো মনে হচ্ছে যে পুলিশকে আঘাত করলে পুলিশ কি করবে? পুলিশ সে তো সভ্য সমাজে, পুলিশ তো ব্যবস্থা নেবেই। এরকম মনে হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আপনার কাছে সেখানে যে পুলিশের দায়িত্ব নিরাপত্তা বা সরকারের দায়িত্বের কথা আপনি বলছেন। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এজন্য সরকার কাজ করবে। কিন্তু সরকার আসলে কি করল? সিলেটে এরকম হামলার শিকার হলো। তারা সুনির্দিষ্টভাবে বলে দিল ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। কোনো মানে তাদের বিরুদ্ধে মামলাও করল অনেক ভোগান্তি পুহিয়ে তারপরে মামলা করতে হলো। তারপরে তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা হলো না। পুলিশ দাঁড়িয়ে দেখলো যখন তাদেরকে মানে তাদের উপরে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো। পুলিশ সেখানেও খুব ব্যবস্থা নিল না। আবার সিলেটে সেখানেও এরকম তাদের পুলিশের সামনেই তারা মানে হামলার এই ঘটনাগুলো ঘটলো। আ ফলে মানে পুলিশ কি করছে? এবং তারপরে যদি আমি বলি খুবই সবসময় সরব থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খুব বক্তব্য দেখছি না। প্রধানমন্ত্রী তো খুব একটা বলেন না। ফলে তাকেও দেখা যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকেও খুব যে শক্ত বয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না অন্তত আমরা। মানে কেন?
মানে যেটা ওরা বলছে, মানে এনসিপি নেতারা বলছে যে সরকারের মদতেই হচ্ছে, তারেক রহমানের গ্রিন সিগন্যালে হচ্ছে। তাই কি আসলে? এটা ইনভেস্টিগেশনের বিষয় হইতে পারে। দেখুন, কয়েকদিন আগে যারা তাদের একটা মঞ্চে ককটেল বিস্ফোরিত হুম, হলো এবং সাথে সাথে তারা দাবি করে বসলো তো তারেক হুম, রহমানের গুন্ডারা করছে এটা সেটা, কিন্তু পরে দেখা গেলো তাদের অন্তর্কন্দল এটি হয়েছে। এখন এই মারামারিগুলো কেন হচ্ছে? আপনারা দেখবেন যে এনসিপির নিজস্ব রাজনৈতিক দল হয়ে ওঠার একটা প্রচেষ্টা আছে। আপনি বলছেন সরকার কোনো বিবৃতি দেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয়নি, দল হিসেবে জামায়াত ইসলামী কি বিবৃতি দিয়েছে? হুম, তাদের যে সবচেয়ে বড় সহযোগী, তো জামায়াত ইসলামীও তো তারা অ্যাডপ্ট করছে না তাদের এই পলিটিক্স, যে তোমরা এলাকায় এলাকায় যে মির্জা ফখরুলের নামে বিষোদ্গার করবে, কিশোরগঞ্জে যে দুঃখিত ফজলুর রহমানের নামে বিষোদ্গার করবে, তোমরা কক্সবাজারে যে সালাউদ্দিন আহমেদের নামে বিষোদ্গার করবে, এগুলো তো তারা অ্যাডাপ্ট করছে না। কিন্তু এনসিপি আবার চেষ্টা করছে জামাত থেকে বেরিয়ে যেয়ে তাদের নিজস্ব একটা গুন্ডা রাজনীতির যে চরিত্র সেটা প্রতিষ্ঠিত করার জন্য, এবং তারা যে কিছুটা জনসমর্থন মানে তাদের দিকে পাচ্ছে না আমি বলবো না। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা দর্শক আছে, নীল ছবিরও দর্শক আছে মারাত্মক। আপনি সভ্য কথা বলবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না, কিন্তু আপনি খুব অসভ্য জামা কাপড় দেখিয়ে আপনি রিলস করবেন, দেখবেন যে হাজার হাজার লাইক, কমেন্টস, লাভ চিহ্ন। So, সভ্য রাজনীতির দর্শক হয়তো আছে, অনেক আছে, কিন্তু অসভ্য রাজনীতির দর্শক এবং উৎসাহী দর্শক অনেকেই আছে। তো সেটা দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে এই ধরনের কথাবার্তা যখন বলছে, আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ তারা পছন্দ করছে। আবার ওই যে বললাম অসভ্য রাজনীতির কিছু হুম। দর্শক আছে, কিন্তু জামায়াত ইসলামী তাদের সবচেয়ে বড় যে অ্যালাই, তারা তো কি অ্যালাই মানে সরাসরি এটি সাপোর্ট করছে কিনা, বিবৃতি দিচ্ছে কিনা আমরা কিন্তু দেখছি, তারা দিচ্ছে না। কিন্তু ভিতরে যেটা হচ্ছে, জামায়াত ইসলামী যেটা করতে চায় সেটি তারা সরাসরি না করে বরঞ্চ সরকারের সাথে থাকতে চায়, কিন্তু তাদেরকে দিয়ে পালিত পুত্র হিসেবে এনসিপি কে তারা ব্যবহার করছে। এই ধরনের ঘটনা আছে কিনা, যে তারা এই, আমি এই জন্য বারবার বলছি যে এই ইনস্টিগেশন গুলোর ইনার বা তার ভেতরের কাহিনী কি, এটা কি অভ্যন্তরীণ গ্যাঞ্জাম কিনা, অভ্যন্তরীণ ইনস্টিগেশন কিনা, যে এনসিপি যদি খুব বেশি বাড়ায় তাহলে জামাতের স্থানীয় রাজনীতিও দুর্বল হয়ে যায়, সুতরাং বিএনপির মিছিল মিটিং এ ঢুকে জামাতের কেউ এগুলোও করছে কিনা, সেগুলো দেখতে হবে। আবার যদি স্পেসিফিক ভাবে কোনো ছাত্রদল বিএনপির কেউ পরিচিত থেকে থাকে, নিশ্চয়ই এটি নিয়ে মামলা হয়েছে, তারা যে মামলা করেছে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখবে। আমি তো বলেছি যে সভ্য রাজনীতিতে এই ধরনের আহ গুন্ডাগিরি এবং একজনকে আঘাত করা কিংবা অশ্রাব্য ভাষায় সিনিয়র নেতাদের গালিগালাজ করা, আমাদের তাদেরকে দেশের ডিমিন রাজনীতি তো করা, খুব এটা সভ্য আমরা রাজনীতি পারমিট না। করি না। এটা তো একটা কালচারে পরিণত হয়েছে। বিশেষ করে ৫ই আগস্টের পরে আরো বেশি করে। মানে এত সব গালি শোনা যায় যেগুলো আগে কোনোদিন মানে শোনা যেত না, এতটা অন্তত এত পাবলিকলি শোনা যেত না। আ সেরকম তো একটা কালচারে দাঁড়িয়েই গেছে। ফলে এ আর এমন অ নতুন কি মনে হচ্ছে? কিন্তু আপনি জামাতের কথা বলছিলেন, এই বিষয়টাও আমি আপনার কাছেও প্রশ্ন করতে চাইছিলাম। কিন্তু তার আগে মানে জামাত তো তাদের সঙ্গ দিচ্ছে কিনা বা তাদের ব্যবহার করছে কিনা, এই একটা প্রশ্নের আগে আমি সরকারের অবস্থানটা আসলে কি? সেটা একটু আপনার কাছে বুঝতে চাই। যেমন ধরেন অন্তর্বর্তী সরকারের সময় তারা যখন গোপালগঞ্জ গেল এনসিপির এই নেতারা, তখন আমরা দেখলাম চারদিকে মব হলেও সেখানে সেটাকে বিক্ষুব্ধ জনতা ইত্যাদি বলে সরকার একরকম বলছে। কিন্তু এনসিপির ব্যাপারে তখন তারা খুবই প্রোটেক্টিভ। সেনাবাহিনী বিশেষ রকমের একটা রেস্কিউ সিস্টেম করে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসলো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা পুলিশের কন্ট্রোল রুমে বসে পর্যবেক্ষণ করলেন জুস খেতে, খেতে। মানে তাদের যে অ্যাপ্রোচটা সেটা বোঝা যাচ্ছিল যে এনসিপির প্রতি তারা খুবই সদিচ্ছা রাখে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর এদিকে এই সরকারের বেলায় দেখা যাচ্ছে তারা মার খাচ্ছে, একের পর এক মার খাচ্ছে। কিন্তু এই সরকারের কোনো বক্তব্য বিবৃতি নাই, পুলিশের পক্ষ থেকে খুব উদ্যোগ নাই তাদেরকে আ প্রোটেকশন দেবারও না। প্রোটেকশন নামছে, বিজিবি নামছে কিন্তু প্রোটেকশন ঠিক তারা পাচ্ছে না। আসলে সরকারের অ্যাপ্রোচটা কি বর্তমানে? দেখুন, ইউনুস অন্তর্বর্তী সরকারের আমলে যখন ঘটনা হয়েছে তখন তো এই সরকারের তারা চালাতো, তারা এই সরকারের পার্ট ছিল, এবং এই সরকারের পার্ট হিসেবে আজকের এনসিপি নেতা আসিফ মাহমুদ ভাইয়া তখন সরকারে হুম, ছিলেন। আপনি ঠিকই বলেছেন, তিনি মনিটরিং সেলে বসে সেটি তদারকি করছিলেন, এবং সরকারি দল হিসেবে তাদের যে আম, আম, যেটা হলো গোপালগঞ্জে, সেখানে তাদেরকে রেস্কিউ করে আনার দায়িত্ব সরকারি দলের ছিল। আজকে তো তারা বিরোধী দল। আমি বলছি না বিরোধী দল বলে একেবারে যাচ্ছে তাই ভাষায় তাদেরকে আক্রমণ এগুলোর সম্মুখীন হতে হবে, কিন্তু সরকার কি তাদের প্রোটেকশন দিচ্ছে না? আমি তো স্পষ্টভাবে দেখেছি যে পুলিশ প্রোটেকশন দিয়েছে, কিন্তু পুলিশকেও ইনস্টিগেট করা এবং পুলিশকে সরকারের পার্ট হিসেবে নানানমুখী স্লোগান দেওয়া, এইসবের ঘটনাও ঘটেছে। আমি তা তো একেবারে দিবেই মোটা না। দাগে যদি যদি দেখি, পুলিশের সামনে তাদেরকে মারে এবং পুলিশ যদি নীরব থাকে তাহলে তা দিবেই। তাছাড়া আর কি করবে?
না, এখন বিষয়টা আমি কোনো কিছুই বলছি না যে একেবারেই এটি হুম, মানে কি বলে স্বতঃসিদ্ধ, এটি হুম, করাই যাবে না, এটি করা যাবে, ইটস নট রিটেন ইন দ্য বুক, ইটস এ পার্ট অফ পলিটিক্স। আপনি যদি বাচ্চা হিসেবে হাঁটতে শিখতে চান, আপনি যদি না পড়েন, আপনার হাঁটুতে যদি না ব্যথা লাগে, আপনার গোড়ালিতে যদি না ব্যথা লাগে, আপনি খেলতে গিয়ে যদি আপনার হাতটা ভাগে, আপনি তো শক্ত হবেন না, আপনি প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন না। সুতরাং যা কিছুই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আমি বলে মনে করি। কিন্তু সেটা হলো যে আমি বলছি রাজনীতির ভাষাটা এবং হুম। আচরণটা যদি সংযত থাকে, তাহলে এটা নরমাল পার্ট অফ প্রসেস। আপনি আমেরিকাতে থাকেন, বিরোধী দল রাজনীতি করে না। ব্ল্যাক লাইভ ম্যাটার নিয়ে আমরা বিদ্রোহ দেখিনি, সেখানে পুলিশের কামান দেখিনি, সেখানে পুলিশের নিষ্পেষণ দেখিনি। এটা সবচেয়ে সভ্য গণতান্ত্রিক দেশটাতেও হয়। ভারতের দুদিন আগে কি হয়েছে? তো এখানে তারা তো একটা সময় সরকারি দল ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, এখন তো তারা বিরোধী দল। সো বিরোধী দল হিসেবে মানে একটা জন্ম নিয়েই সরকারি দলের একটা যে সুযোগ সুবিধা তারা পেয়েছে, এখন তো তাদের ওই রাজনীতিটা শিখতে হচ্ছে। সো তারা মাঠে ঘাটে যাচ্ছে এবং রাজনীতির যে আচার কালচার সেটা শিখছে। আপনি বলছেন যে আমাদের যে অসভ্য জঙ্গলি রাজনীতি, এটা বাংলাদেশের একটা কালচার, আমি এটাকে বাই করতে চাই না, বিশ্বাস করতে চাই না। এই কারণে চাই না যে না, আমরা এই জঙ্গলি রাজনীতি করব না বলেই এটাকে ওয়াদাবদ্ধ হয়েছে, নতুন রাজনীতি করব বলেই ওয়াদাবদ্ধ হয়েছি। সেটা ৫ তারিখের পরে আপনি দেখছেন বেশি হয়েছে, আমি একটু ডিসএগ্রি করি। ৫ তারিখের আগে হয়তো আপনার রাজনীতির জানাশোনা, সাংবাদিকতার সময় এটা পারমিট করছে না বলে আপনি অনেক কিছু দেখেন নাই বলে আপনার মনে হচ্ছে ৫ তারিখের হ্যাঁ, আগে কম ছিল। এজন্যই কিন্তু বলছিলাম যে পাবলিকলি কম দেখতাম আরকি। নিশ্চয়ই তখনও অনেক কিছু হ্যাঁ, হতো কিন্তু খুব পাবলিকলি আসতো না। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে খুব যাদেরকে খুব সুশীল মনে হয় তাদের কাছেও এখন দেখা যায় যে মানে খুব অশ্রাব্য ভাষার ব্যবহার হয়। আ এমন সব অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে কথাবার্তা হয় সেগুলো খুবই মানে বলার মতন আরকি। এটা একটা কিন্তু কারণ, এটা এখন খুব এটা বেশি একটি দেখা কারণ যায় হতে পারে যে ধরেন তখন যেই গণমাধ্যমের যেই নিয়ন্ত্রণ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হুম, এবং সাংবাদিকদের যে হয়রানি, মামলা হামলা ছিল, সেটা একটা ভয়ের কারণ ছিল, একটা সেলফ সেন্সরশিপ ছিল। এবং আমি তো বারবার বলেছি যে সরকারের পদত্যাগ, আর তারা এনসিপি সরকারের পদত্যাগ দাবি করছে এখন। আপনি শেখ হাসিনার আমলে কবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে পেরেছেন? হুম, এমনকি ১৭-১৬ জুলাই যখন ৫ জন ছাত্র মারা গেল, ওই দিনও তো সরকারের পদত্যাগ দাবি হয় নাই। সরকারের পদত্যাগ দাবি হয়েছে যখন ২৪ না ২৬ তারিখের দিকে, যখন এটা ২০০-২৫০ প্রাণহানি চলে গেল। তো আপনাকে বুঝতে হবে যে রাজনীতির প্রেক্ষাপটটাও তখন এরকম ছিল না, তখন অনেক নিয়ন্ত্রিত ছিল, গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল। এখন তো গণমাধ্যমের নিয়ন্ত্রণ নাই, মজুর জার্নালিস্টদের নিয়ন্ত্রণ নাই। এবং এর চেয়ে যেটা হয়েছে সেটা ৫ তারিখের পরে জেনজির যে ল্যাঙ্গুয়েজ, সেইটা উন্মুক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু শুরু করেছে বাংলাদেশ দিয়েই, আপনাকে বলতে হবে। শ্রীলঙ্কার যে মুভমেন্ট, ওটা জেনজির মুভমেন্ট ছিল না। এরপর নেপালের যে মুভমেন্ট, সেখানে জেনজির মুভমেন্ট, আজকে ভারতের মুভমেন্ট ও জেনজির মুভমেন্ট। তো জেনজির মুভমেন্টে এই যে স্ল্যাং, এটি একটি পার্ট অফ আমাদের সাউথ এশিয়ান পলিটিক্স হয়ে গিয়েছে। এটি একটি নতুন ফেনোমেনা, যেটা ১৬ জুলাইয়ের আগে, ৩৬ জুলাইয়ের আগে বাংলাদেশে পুরো উপমহাদেশেই ছিল না। সো ওটাও আমাদের ডিল করতে হচ্ছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো পলিটিক্স এর পার্ট হয়ে গেছে। আপনি জানেন যে ভারতের পার্লামেন্টে অনেক সংসদ সদস্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কে অ্যাডপ্ট করে প্রতিপক্ষকে তারা ঘায়াল করার চেষ্টা করছে। সো এটি নিউ ফিনোমেনা আমাদের রাজনীতিতে। এবং এটা আমাদের উদ্বেগ ঘটাচ্ছে যে না, কিভাবে এই বিষয়গুলো সামনে আনা যায়, এবং গণমাধ্যম, সুশীল সমাজ, এমনকি অভ্যন্তরীণ রাজনীতির তরফ থেকেও নানান ভাবে এই বিষয়গুলো নিরুৎসাহিত করা হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও যেয়ে দাঁড়াবে সামনে। জি। আপনি বলছিলেন যে এটা আসলে ইনস্টিগেট করছে কিনা এই হামলাগুলো বা কেউ কি লাইমলাইট এ আসার চেষ্টা করছে কিনা? আবার এরকমও কি কোনো চেষ্টা হচ্ছে কিনা? কারণ যখন মানে প্রশ্ন করার আগে কেন করছি সেটা একটু বলে নেই। যে যখন আসলে হামলার ঘটনা একের পর এক ঘটছে তখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এসেছেন। তার সাথে বৈঠক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী দিনেশ ত্রিবেদীর সাথে কথা হচ্ছে। মানে ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা হচ্ছে। আ কিছুকে আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা? কারণ অতীতেও মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে পরবর্তীতে অনেক কিছু আড়াল করার চেষ্টা এবং সফলভাবে আড়াল করার ব্যাপার আমরা দেখেছি। ফলে এই প্রশ্নটা জাগছে যে কিছু কি আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা? শাক দিয়ে মাছ ঢাকা আরকি। আড়াল করার চেষ্টা কে করবে, মানে কার কাছ থেকে আড়াল করবে, সেটিও একটা বিষয়। যেখানে জনগণের কাছ থেকে। রাষ্ট্রপতি, জনগণের কাছ থেকে, এমন না যে রাষ্ট্র চুরি করে অন্য কাউকে দেওয়া হচ্ছে কিংবা রাষ্ট্রের অন্য কোনো বিষয় একেবারে ভিন্ন রাষ্ট্রকে সুবিধা দেওয়া হচ্ছে, এরকম কোনো বিষয় এখনকার দুনিয়ায় বাস্তবতায় সেটা সম্ভব না। প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজেশনের সুযোগ আছে। সুতরাং আড়াল করার পার্ট যদি হয়ে থাকে, তাহলে আপনাকে তো বলতে হবে যে এনসিপি সরকারের সাথে যোগসাজশেই মার খাচ্ছে, তাই না?
আম তো সেটা তো যদি না হয় তাহলে যোগসাজশে মাইর খাওয়ার গণমাধ্যমে কেন দরকার এত নাই তো। ধরেন এনসিপিকে মারা হচ্ছে, ওদিকে সবার লাইমলাইট আর অ্যাটেনশন এদিকে। মানে এটা আমরা এখন না বলছি, অতীত থেকেই দেখে আসছি। এমনকি মানে শেখ হাসিনার আমল যখন ছিল বা আওয়ামী লীগ আমল, তখন আপনারা দেখতাম যে ঘটনা আসলে অন্য কিছু ঘটে যাচ্ছে, কিন্তু আমরা সবাই আলোচনা করছি অন্য হুম, বিষয় নিয়ে। এবং সেটাই তারপরে তো দেখলাম আমাদের মার্কিন দায়িত্ব। বাণিজ্য চুক্তি হয়ে গেল। কেউ আলোচনা করল না। তখন সবাই টুকটাক গোপন চুক্তি হয়ে গেল, এটা নিয়ে সমালোচনা করল। পরে এসে শুনলাম সবাই নাকি জানতো বিষয়টা। মানে জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন, আর আ খলিলুর রহমান দেশে গেলে তো সরাসরি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে গেলেন। ফলে কিছু হয়ে গেল যেগুলো আসলে আমাদের দৃষ্টির মধ্যে পড়তে দেয়া হলো না। এরকম কোনো চেষ্টা আছে কিনা? এরকম চেষ্টা হলে তো আমার আপনার দায়িত্ব সেটা খুঁজে বের করা, তাই না? আমাদের সোর্স আছে, অনেক সোর্স আছে। আপনি সাংবাদিক, আমি সাংবাদিক। আর সাংবাদিকতা তো এখন অনেক বেশি উন্মুক্ত। যার হাতে মোবাইল আছে সেই সাংবাদিক। এ যার হাতে এবং সেটা শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও তো নানান বিষয় আছে। আপনাকে সবগুলো জায়গায় ইন্টারনেট, সংবাদ প্রবাহের যেসব জায়গা সেখান থেকেও নানান ক্লু পাওয়া যেতে পারে। তো সাংবাদিক হিসেবে আমার আপনার দায়িত্ব যে এগুলো বার করে এবং সেগুলোকেই লাইমলাইটে নিয়ে আসা, যে না, এইসব বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে। নিশ্চয়ই যদি কোনো হুম। কিছু হয়ে থাকে, চুক্তি, নতুন চুক্তির পরামর্শ, এগুলো সরকারের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইবো এবং ওরকম কিছু হচ্ছে কিনা সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু সরকার শুধুমাত্র তো ব্যাখ্যা দেয় না। আন সরকার তো ব্যাখ্যা দেয় না শাহিদ আলম। সরকার তো ব্যাখ্যা দিল না কিভাবে কেন ডক্টর খলিলুর রহমান হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার তো ব্যাখ্যা দিল না মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো রকম কথাবার্তা বা সংসদে কোনো আলোচনা হলো না। মানে সরকার তো ব্যাখ্যা দেয় না আসলে। এখন আপনি আম একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনাকে জনগণ নিরঙ্কুশ ম্যান্ডেট দেয়, আপনি জনগণের কাছে ওয়াদা করেছেন নির্দিষ্ট কিছু আম উন্নয়ন কর্মকাণ্ড, আপনার যেসব সোশ্যাল সেফটি নেট, রাষ্ট্রীয় নিরাপত্তা, এনার্জি সিকিউরিটি, আম আমার যে $5 বিলিয়ন গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটি, ব্যবসায়ীদের নিরাপত্তা, আমার যে প্রায় কয়েক কোটি নারী শ্রমিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, তাদের চাকরির হুম। নিরাপত্তা নিশ্চিত করা। তো এইগুলো করার জন্য কে না কে করনা পড়তা হে। আপনাকে, আপনি যখন সংসার চালান, আপনি যখন সংসারের শীর্ষ নেতা, আপনাকে কে না কে করনা পড়তা হে। তাই না? সেটা এখন সেটার জন্য হয়তো কোথাও কারো সাথে চুক্তি হবে, যেই চুক্তি আমাদের ফেভারে হবে। কোথাও চুক্তি হবে যেটা আমাদের সরাসরি অর্থনৈতিক ফেভারে হবে না। কিন্তু আমার ইম্পোর্টকে, এক্সপোর্টকে ত্বরান্বিত করবে। আমার যে আমার রাষ্ট্রের সিকিউরিটি তো আমার গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা। আপনি দেখেন ঢাকা শহরের আশপাশে জুড়ে যদি গার্মেন্টস শিল্পে অস্থিরতা হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায় যেয়ে দাঁড়াবে? তো আমার এই বিপুল সংখ্যক কয়েক কোটি নারী শ্রমিকের চাকরি নিশ্চিত করে রাখার জন্য যদি আমার অন্য কোথাও ছাড় দেওয়া লাগে, তো এটা তো রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার মগজে আছে। সেটা ডিল করার জন্য যদি বেটার আম আ ডিল মেকার আপনার সামনে থাকে, তাহলে কেন তাকে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে না? আপনি খলিলুর রহমানের কথা বলছেন। তো সরকার দেখছে যে উনি হয়তো বেটার ডিল মেকার। উনি এই ডিলটা মেক করতে পারবেন। উনাকে সামনে রেখেছে। কিন্তু আবারও বলি, এমন তো না যে এই সরকারি চাকরি একেবারে পার্মানেন্ট, একেবারে অনন্তকালের জন্য থাকবেন। কেউ যদি তার পারফরম্যান্স শো করতে না পারেন, তাকে নতুন করে ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ করার, এগুলোরও বিষয়ে তো আমাকে দেখতে হবে। সরকারকে সময় দিতে হবে। ৬ মাসে এখনো হয়নি। হুম। আর যেসব চুক্তির কথা বললেন আমি ওই জন্য বলছি যে এই চুক্তিটা এই সরকার তো করে নাই। করেছে পূর্ববর্তী সরকার। এই সরকার বারবার বলছে চুক্তির এই যেই সরকারকে জানিয়ে ধারাগুলো করা আছে। হয়েছে। মানে তারেক রহমানকে জানিয়ে করা হয়েছে। সম্মতিতে, হ্যাঁ, বাট তারেক সম্মতিতে, রহমান তো তখনও সম্মতিতে। জানতেন না যে তিনি সরকার গঠন করবেন। তাই না? এটা জানতেন তো। জামায়াত আমরাই সবাই ইসলামীকেও জানতাম বলে মনে জানিয়ে। হতো। আমরাই তো জানতাম যে তারেক রহমানই আসলে আর কে হতে পারত? তখন অনেক ঘটনা মানে এইটা অনেক কিছু ছড়াচ্ছিল। কিন্তু আ একটা ভোট হলে তারেক রহমানই সরকার গঠন করবেন এটা তো মোটামুটি সবাই বুঝতে পারছে। তিনি নিজেও নিশ্চয়ই জানতে পারছিলেন। এখন এইটি যখন হয়েছে বলে আপনার মনে হচ্ছে যে না, আসলে তো এটাই হওয়ার কথা হুম, ছিল। কিন্তু আমরা যারা মাঠে রাজনীতির ভাইভ নিয়ে কথা বলছিলাম, ভাবছিলাম, হাইপ নিয়ে শুনছিলাম। সেখানে আসলেই খুব কনফিডেন্স এর সাথে তারেক রহমান সরকার গঠন করবে, এটি অনেকের ভাবনা ছিল, এটা সত্যি। কিন্তু আবার নানান রকম ঝুঁকিও ছিল। নানান রকম বৈদেশিক প্ররোচনাও ছিল। দেদারসে বিদেশি ফান্ড ব্যবহার করা হয়েছে। আপনি জানেন যে হুম, ইসলামী ব্যাংককে ফোকলা করা হয়েছে আরেক দফা শেখ হাসিনা যাওয়ার পর ইন্টারিম আমলে। সেই টাকাগুলো নির্বাচনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বিকাশ এবং অন্যান্য ভাবে। সো একবারেই যে তারেক রহমান বিএনপি সরকার গঠন করবে এটি তো জানা ছিল না। নির্বাচনের সংশয় তো ছিল। নির্বাচনের
ফলাফল নিয়ে তো উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমি যে এলাকায় বসবাস করি, এই এলাকায় আমি অন্তত 50 জনের সাথে কথা বলেছি। যখন সন্ধ্যা নাগাদ হাইপ উঠলো যে জামায়াত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, আমাকে বলছে অনেক লোক যে পুরা গুলশান বানান এলাকা ফাঁকা হয়ে গেল, যে একটা ভয় ভীতি ছড়িয়ে গেল যে হোয়াটস গোয়িং হ্যাভ টু হ্যাপেন। আপনি জানেন যে এই আসনে তারেক রহমান প্রধানমন্ত্রী 5,000 ভোটের ব্যবধানে পাশ করেছে। সুতরাং আপনি বলতে পারেন না যে না, এটা তো আমরা জানতামই বিএনপি সরকার গঠন করবে, তাই না? তাহলে তো আর খেলার ফলাফল যদি আপনি আগেই জেনে যান তাহলে তো এটা খেলা থাকে না, তাই না? সো আমরা মনে করি, আমি মাঠে ছিলাম, হ্যাঁ কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল জনগণ মধ্যপন্থ রাজনীতিকে ভোট দিবে, কিন্তু নানান তাহলে এই যে ভাবে তো বিদেশি সেটি ফান্ড বিবর্জিত মানে করার চেষ্টা বিদেশি হয়েছে। তৎপরতা, দেশি-বিদেশি আপনি যেগুলোর কথা বলছেন, নানান রকম আরো যেসব বিষয়ের কথা বলছেন, শুধুমাত্র জনগণের ভোটের বাইরেও যেই বিষয়গুলো থাকে। আমার অনুষ্ঠানে কদিন আগে ব্যারিস্টার ফুয়াদ ছিলেন। তিনি বলছিলেন যে তিনিও মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ওই সময় এটার করার বিকল্প ছিল না। কারণ একটা নির্বাচন সেটিকে বৈধতা দিতে এবং ক্ষমতার হস্তান্তরের জন্য এই চুক্তিটি করবার কোনো বিকল্প ছিল না। ব্যাপারটা কি এরকমই ছিল? আচ্ছা, আপনি মার্কিন চুক্তি নিয়ে আপনি কেন এত পড়ে আছেন? মার্কিন চুক্তি হয় নাই পৃথিবীর কোন দেশের সাথে? আমাকে একটা উত্তর দেন তো, বলেন তো যে মার্কিন চুক্তিকে ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্পের কিন্তু আমার প্রস্তাবিত দেশে কেন ট্যারিফকে হলো অ্যাভয়েড করেছে। কেন এটা না নিয়ে না কথা আমি বলছে বলি, না? আমি এটা আপনি একটু জানতে না চাইছিলাম, কেন, আর কিছু না। না কথা সবাই বলছে, কথা হচ্ছে এই যে আমি আপনি কথা বলছি, কথা বলছি তো আমি আপনি বলছি কিন্তু ভারতের সরকার পার্লামেন্ট। বলছে না, বিরোধী দল বলছে না, অন্তর্বর্তী সরকারও বলে নো, নাই। এইটা একেবারেই আমার মনে হচ্ছে যে এইটাকে টেনে নিয়ে আসা হচ্ছে বারবার। আপনি নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের কথা বলেন, কে কি তার জনগণের কাছে জবাবদিহি করেছে কিনা যে কি চুক্তি করেছে? হুম। আমাদের চেয়ে হাজার গুণে বেশি তার রাষ্ট্রের এটাকে কি বলে শেখ স্বার্থ হাসিনার সরকার জলাঞ্জলি দেওয়ার ফেলে চুক্তি দেওয়া হলো বলে। মানে এই কথার একটা অন্যতম একটা বিষয় ছিল যে ভারতের কাছে দেশ বেচে দিচ্ছে, গোপন চুক্তি হচ্ছে, সেগুলো আমরা জানি না। তো তাই এক্সকিউজ তো মি সেই শারমিন, একই এক্সকিউজ। শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে মানে মার্কিন চুক্তি, মার্কিন প্ররোচনায়, আই ডোন্ট বাই দ্যাট লজিক। এটি আপনাদের একটা ধারণা থাকতে পারে। শেখ হাসিনা একবারে পিওর ক্লিন গণ অভ্যুত্থানে পড়েছে এবং কিন্তু ওই যে মাসুদ, মানুষের হান্নান মাসুদের সাথে সম্মিলিত। আবার একটা ফোনালাপ ইদানিং বের হলো। মানে অনেকগুলো বিষয় মিলিয়ে তখন কি আসলে মার্কিনের উপস্থিতিটা একদমই আপনারা উড়িয়ে দেন? মানে আ ধরেন একদম ফরহাদ মাজারের বক্তব্য যে তিনি একদম স্পষ্টই বলেছেন। তারপরে আমেরিকান যারা আছেন জেফরি স্যাক্স থেকে শুরু করে মাইক বেঞ্চ বা ইভেন ডোনাল্ড ট্রাম্পের $1,000,000 সহায়তার কথা আ মানে আমাদের দেশের আসিফ মাহমুদরাও বলছিলেন যে এমবাসির সাথে যোগাযোগ। হান্নান মাসুদের একটা ফোন আলাপ সম্প্রতি মানে ফাঁস হলো। সেখানেও বলছেন যে কিভাবে যোগাযোগটা করছেন মার্কিন এমবাসি। মানে আমাদের দেশে গণ অভ্যুত্থান হচ্ছে, মার্কিন এমবাসি কেন এত গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বা যোদ্ধাদের সাথে তারা কেন এত যোগাযোগ? মানে এত তাদের তৎপরতা। ফলে তাদের কি কোনই ভূমিকা ছিল না? আমি দেখি না। আমি একেবারে ক্লিন, তাহলে খুব এগুলোকে কনফিডেন্স কি মনে নিয়ে করেন? বলি। এই যে এই বিষয়গুলোকে কি মনে করেন? আমাদের এইটা অভ্যুত্থানের তো সৈনিকরাও তাদের বলছেন, সারা আমেরিকানরাও পৃথিবীতে। বলছেন। এটাকে কি মনে করেন? দেখুন দেখুন আমি আপনাকে বলি, আমাদের তো যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট বাংলাদেশের এটি তো আজকের নতুন না। এখানে তাদের বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আছে, এখানে ইউএসএইড তাদের আছে, এখানে হাজার হাজার কর্মী তাদের কাজ করে, সো তাদের স্বার্থ আছে এখানে। এই দেশে কারা সরকার পরিচালনা করবে, কিভাবে না করবে, শুধু এই দেশ কেন, আপনার কি মনে হয় যে ভারতে তাদের ইনফ্লুয়েন্স নেই? আপনার কি মনে হয় পাকিস্তানে তাদের ইনফ্লুয়েন্স নাই? 100% আছে। আপনার কি মনে হয় ভারতের ইনফ্লুয়েন্স গত 17 বছর ছিল না বাংলাদেশে? কারণ তাদের বিলিয়নস অফ ডলারের বিজনেস ছিল, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। আজকে কেন ভারত উঠে পড়ে লেগেছে তারেক রহমানকে তাদের দেশে একবার নেওয়ার জন্য, হুম, সম্পর্ক উন্নয়ন করার জন্য? আপনি দেখছেন যে ভারতের যে এনভয় আছে বাংলাদেশে, উনি বলছেন আমরা মুখিয়ে আছি কবে যাবেন। হুম। তারেক রহমান সবাই নিচ্ছেন যে না ঠিক আছে, আমি দেখি কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। সো ইটস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যুক্তরাষ্ট্রের প্রভাব বাংলাদেশে কোনোদিন কমতি ছিল না। তো এই দেশে যুক্তরাষ্ট্র মানে তো শুধু সরকার না, যুক্তরাষ্ট্রের সিভিল সোসাইটি অনেক পাওয়ারফুল। সেই সিভিল সোসাইটি জনগণের ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে যে দেয়, তার একটা অংশ তারা এনশিওর করতে চায় যে পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে ডেমোক্রেটিক ভ্যালুজ প্র্যাকটিস হচ্ছে সেখানে তোমরা নজর রাখো। সেইটা করার জন্য নানান রকম ইনস্টিটিউশনস আছে, তার মধ্যে ইউএসআই এইড, এনডিআই, আইআরআই, এগুলোর নাম আপনি জানেন। তাদের মাধ্যমে একটা সামাজিক চাপ থাকে, একটা সুশীল অর্থাৎ সিভিল সোসাইটির একটা চাপ থাকে। সেই সব জায়গাগুলো দিয়ে তারা কিছু মানি ইনজেক্ট করে যেন হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক ভ্যালুস গুলো প্রতিষ্ঠিত হয়। সেইটার পার্ট হিসেবে তাদের যে যোগাযোগ কর্মকাণ্ড কোন বছর ছিল না।
বরঞ্চ আমরা দেখেছি যে না শেখ কিন্তু হাসিনার জুলাই আমলে অভ্যুত্থানে এগুলোকে ধরেন স্ট্রংগেস্ট তুড়ি হিরো, মেরে রিয়াল উড়িয়ে হিরো দেওয়া। হ্যাঁ, সেটার আখ্যায়িত হ্যাঁ। করা হচ্ছে পিটার হাসকে। করছেন তুলি মায়ের ডাকের যিনি আছেন মানে এখন এমপিও আছেন সংরক্ষিত আসনে বিএনপির। তিনিও আসলে সেই কেন মানে হুম। স্ট্রংগেস্ট হিরো তো আমাদের জুলাই যোদ্ধারা। সেখানে পিটার হাস হচ্ছে স্ট্রংগেস্ট হিরো, রিয়াল হিরো জুলাই যুদ্ধে। স্ট্রংগেস্ট হিরো এই কারণে, যখন আমার আমার ভাই, আমার মা, আমার বোন গুম হচ্ছে, আমার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনে, আমার পরিবারকে যখন একাধিকবার পুলিশে হয়রানি করা হচ্ছে, আমার বাবা হাসপাতালে মরার 1 সপ্তাহ আগেও যখন ডিজিএফআই গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এই কথা বলার জন্য তো বাংলাদেশের কোনো সাংবাদিক পৃথিবীর অন্য কোনো দেশের রাষ্ট্রদূতরা ওয়াকিফল থাকেন নাই। কিন্তু পিটার হাস তখন মায়ের ডাক নামক একটা অর্গানাইজেশনের আমন্ত্রণে একাধিকবার গিয়েছেন এবং এটি বলার চেষ্টা করেছেন যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বন্ধ করতে হবে। আপনাকে দেখতে হবে একটা বড় বিল্ডিং আপনি যদি ফেলাইতে চান, তাকে তার পিলার গুলোকে আপনাকে দুর্বল করতে হবে আগে। শেখ হাসিনা 17 বছরের যে মাফিয়া তন্ত্র, হুম, সেই মাফিয়া তন্ত্রকে যদি একটা বড় বিল্ডিং হিসেবে আপনি দেখেন, তার ছোট ছোট পিলার গুলোকে আগে দুর্বল করা হয়েছে। একটা হলো যে সেনাবাহিনীর যে দুর্নীতি, সেনাপ্রধানের আজিজের, সেটার একটা ডকুমেন্টেশন যখন করা হলো, প্রাইম মিনিস্টার্স ম্যান, সেটা তার যে ভিত্তি অনেকখানি নাড়িয়ে দেয়। আপনার এই যে কি বলে সশস্ত্র বাহিনীর ভিতরে যখন র্যাবের উপরে স্যাংশন করা হলো ইন্টারন্যাশনালি, তখন তার আরো একটা পিলার দুর্বল হয়ে গেল। যখন এই যে মানবাধিকার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই খুঁটিটাও যখন উন্মোচন করা হলো যে শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আয়নাঘর করছে, এটা করছে, হুম, তার আরো খুঁটি দুর্বল হয়ে গেল। যখন এই খুঁটিগুলো দুর্বল হয়ে গেল, ইন্টারন্যাশনালি ন্যাশনালি তার পক্ষে মানুষের কথা বলার যুক্তি হারিয়ে গেল। সেজন্য একটা ধপাস করে হুম, কয়েক রাতের ব্যবধানে তার যে 17 বছরের যে আম, মাফিয়া হুম। তন্ত্রের গড়ে তোলার যে একটা স্ট্রাকচার, সেটি ধ্বংস হলো। তো সেইটা হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই মায়ের ডাক প্রতিষ্ঠানে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর পক্ষে যেসব কথাবার্তা বলেছেন, সরকারকে চাপ দিয়েছেন, যে চাপগুলো তখন শেখ হাসিনা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এই জন্যই হয়তো তুলি বলেছেন যে পিটার হাস ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো অফ আওয়ার মুভমেন্ট। এখন এই জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি যিনি এখন জেলে আছেন, শাহজাহান ওমর, তিনি তো যখন বিএনপি রাজনীতি হুম, করতেন তখনও তো বলেছেন যে ভগবান। পিটার হাস বাবা, তুমি আমাদের বাবা, ভগবান, আমাদের থাকাও। তো পরে তো তিনি আবার আওয়ামী লীগেই যোগ দিলেন, তাই না? তো এখন পক্ষে গেলে ভালো আমেরিকা, আর বিপক্ষে গেলে খারাপ ভারতের। আপনাদের এত, মানে আমি আপনাদের বলতে বলছি যে আওয়ামী সমর্থকদের কেন এত মোদী গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য এত তাড়না? আমি ইচ এন্ড এভরিওয়ান যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করে, তাদের প্রত্যেকটার স্ট্যাটাস দেখেছি আর আমি হাসছি। তাদের মনে হয়েছে যে দুরু দুরু একটা কাপড়ে ধরে গিয়েছে, যে এই বুঝি মোদী গভর্নমেন্ট পড়ে গেল, আমাদের ভগবান বিধাতা নষ্ট হয়ে গেল, আমাদের সব আশা ভরসা নষ্ট হয়ে গেল। মিলাদ দেওয়া শুরু করছে যে তারা মোদী যখন স্টেবল হলো। তো আপনাদের যদি এত ডিপেন্ডেন্সি থাকে মোদির উপরে, তাহলে যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সি নিয়ে প্রশ্নটা করা নৈতিকের জায়গা কিনা? আমি তো তারপরেও আমি ওইখানেই চেষ্টা প্রশ্নটা করলাম, করছি, ওইখানেই আমি প্রশ্নটা চেষ্টা করছি। করলাম ব্যাখ্যাটা ওইখানেই দেওয়ার প্রশ্নটা করছি। জন্য আমি যে একদম স্পষ্ট শাহেদ আলম। মানে যেইখানে ভারতের উপর ডিপেন্ডেন্সি নিয়ে এত সমালোচনা, যৌক্তিকভাবেই অনেক সমালোচনা আছে। সেখান থেকে এখন হুম, কি সেই জায়গা থেকে সরে ওখানে যুক্তরাষ্ট্র ডিপেন্ডেন্সি হচ্ছে? ওইটা মানে যেটা দিয়ে শুরু করলাম মার্কিন চুক্তি। তারপরে দেখলাম নজিরবিহীনভাবে বাংলাদেশের জাতীয় সংসদে আমেরিকা ককাস গঠিত হলো। তারা আসলে কি করবে সেটার কোনো আইনি কাঠামো নাই বা তাদের উদ্দেশ্য কি সেটাও জানা গেল না। বা নজিরবিহীনভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের মানে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এই যে নজিরবিহীন এগুলোরও খুব ব্যাখ্যা নাই এবং আমাদের গণমাধ্যমেও খুব আমেরিকা ককাস নিয়ে খুব একটা সংবাদ হলো না। ফলে তখন মনে হয়েছে কি ভারত থেকে ঝুঁকেছিল এখন কি অন্যদিকে ঝোঁকার একটা টেনডেন্সি কিনা? দেখুন, যে ককাসের যে বিষয়টা, আপনি হয়তো জেনে থাকবেন যে ককাসটা এইটার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ককাস বলে একটা জিনিস আছে। আপনি নাম শুনেছেন কিনা? যদি না মানে শুনে কিন্তু থাকেন আপনাকে বাংলাদেশে আমি ছিল বলি। না আরকি। হ্যাঁ, না, আমি বাংলাদেশে ওটা বলি, ছিল না। হ্যাঁ। বাংলাদেশে ছিল না। তো আমাদের যেটা হলো যে ওই আলেকজান্দ্রিও ওকাসিও কর্টেস, আম, যিনি এখন খুব আলোচিত কংগ্রেস উইমেন, তিনি যেই আসন থেকে জিতেছেন, ওইটা ছিল, আমি নাম মনে করতে পারতেছি না ভদ্রলোকের, খুবই পরিচিত রাজনীতিবিদ, উনি ছিলেন বাংলাদেশ ককাসের হেড, ডেমোক্রেটিক যিনি পলিটিশিয়ান। ওনাকে পরাজিত করে আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেজ উনি নির্বাচিত হয়েছেন লং আইল্যান্ডের ওই আসন থেকে। কিন্তু ওই আসনের যিনি আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেসের আগে যিনি ছিলেন ডেমোক্রেট যিনি কংগ্রেসম্যান, তিনি ছিলেন বাংলাদেশ ককাসের প্রধান, এবং ওই ককাসে আরো অনেক কংগ্রেসম্যান ওম্যানরা ছিলেন। তো এখন বাংলাদেশে যে পার্লামেন্টারি যে সিস্টেম হয়েছে,
সেখানে যুক্তরাষ্ট্রের সাথে এই যে এটাকে কি বলে, এই সংসদীয় কংগ্রেসম্যান লেভেলে যোগাযোগ করার জন্য আমাদের ইন্টার পার্লামেন্টারি একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের এই যে 250 বছরের যে প্রতিষ্ঠাবার্ষিকী হলো খুব ধুমধাম করে, ডোনাল্ড ট্রাম্প যেখানে তার পাসপোর্টে নিজের ছবি দেওয়া এবং অন্যান্য গুলো করেছেন, বাংলাদেশে এই ধরনের একটি ধুমধাম করে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এবং পার্লামেন্ট ভবনের সামনে যারা ওই এটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কক্ষার যারা এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তারা মিলে এটার আয়োজন করেছে এবং রাষ্ট্রদূত এসেছে। খোলা চোখে দেখলে এইটিকে খুব আইব্রো দেওয়ার কারণ কি, যৌক্তিক কারণ কি আছে এই আমাদের এই দ্বাদশ শতাব্দীতে? কারণ আমরা তো রাষ্ট্র বিষয়ে আমরা এত সেন্সিটিভ, এটা আমাকে অনেকখানি অবাক করে। আপনি এই দেশে চাইলেও আপনার বাড়িতে আমেরিকার পতাকা উড়াইতে পারবেন না, এটা বলবে ভারতে মার্কিন দালাল। আপনি ভারতের পতাকা উড়াইতে পারবেন না, পাকিস্তানের পতাকা কেউ কেউ উড়াচ্ছে, আহ কিন্তু স্বাভাবিকভাবে মানে এটা নেওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি আমেরিকায় থাকেন, আপনি আপনার বাড়িতে ভারত, বাংলাদেশ কেন, ভারত কেন, চীনের পতাকা উড়ান, কেউ বদার করবে না আপনাকে। আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ প্যারেড করেন, ওরা আপনি সহযোগিতা করবে। পার্লামেন্টে আলবেনিতে যে বাংলাদেশ ডে সেলিব্রেট হয় এবং সেখানে কোরআন তেলাওয়াত হয়, ওখানের আমি জানি ব্রঙ্কসে মানে একদমই গির্জাগুলো তাই জনাব শাহেদ আলম, মানে শুক্রবার এইগুলো তো হয় কিন্তু উন্মুক্ত করে আমাদের দেশে দেয়, হয় না। উন্মুক্ত করে দেয় যেন জুম্মার নামাজ পড়ার জন্য। তো তাতে কি ওখানকার জনগোষ্ঠী বলবে যে না, এই না, একেবারে হই হই রই রই বলবে সব না। বাংলাদেশিরা দখল করে ফেললো? তো আমার পার্লামেন্টের সামনে যদি একদিন যুক্তরাষ্ট্র ককাসের একটা অনুষ্ঠান হয় উন্মুক্ত, এইখানে আমরা হই হই রই রই করবো, গেল গেল আমেরিকা নিয়ে গেল, সব নিয়ে গেল, এরকম আমি তো এইটা চাই না, ভারতের গেল সাথেও গেল হোক। নিল দেখুন, নিয়ে গেল আমি সেটা বলবো না। এতটাই আমি গেল এতটাই গেল না নিয়ে না না, গেল আমি সেটা শেষ বলবো করি, না, কিন্তু এই আমি প্রশ্নটা করবো আমি যে শেষ কেন করি হচ্ছে। আমি শেষ করি আমি কিন্তু এতটাই লিবারেল যে লিবারেল হইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক আসলে স্যাক্রিফাইস করতে হয়, আপনার কলিজা থাকা লাগে। হুম, আমি মনে করি আমার ওই কলিজা আছে বলেই আমি একেবারেই ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, নারী স্বাধীনতার পক্ষে কথা বলি, জামাতের পলিসি নিয়ে বিরোধিতা করি। আমি নন দোষী অর্থাৎ যার হাতে রক্তের দাগ নাই এমন আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার কথা বলি। আমি ধানমন্ডির 32 ভাঙার বিরোধিতা করেছি, আপনারা সবাই জানেন। সো এখন আমি কলিজা নিয়েই বলছি যে আমাদের উন্মুক্ত হতে হবে, আরো একটু বেশি উন্মুক্ত হতে হবে। যদি এইখানে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের বাংলাদেশিদের সবকিছু উদযাপন করতে পারি, এইখানে যুক্তরাষ্ট্রের উদযাপন করার এই সুযোগ থাকা উচিত। এমনকি ভারতের প্রতি, আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থকদের ভারতের প্রতি যে অনুরক্তি আছে, তারাও একসাথে মিলে যদি ভারতের বিশেষ দিন সেলিব্রেট করে, আমরা দূর থেকে দেখবো, তালি দিব, বাহাবা দিব, হয়তো আমি জয়েন করব না, কিন্তু তার এই জিনিসটার সুযোগ থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু এগুলার এটাকে কি বলে, আম, দেখতে হবে যে না আমার রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় অখণ্ডতা, রাষ্ট্রীয় নিরাপত্তা জলাঞ্জলি হচ্ছে কিনা, সেখানে আবার আমাদেরকে মারাত্মকভাবে স্ট্রিক্ট আমাদের থাকতে হবে। সমস্যাটা ওইখানেই তো, যে সেইটা আমি রাষ্ট্রীয় বিশ্বাস স্বার্থ করি। বিঘ্নিত হচ্ছে কিনা, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, ওই ব্যাপারটা তো আমরা পুরোপুরি জানতে পারি না। এই ব্যাখ্যাগুলো আমাদের সরকার আমাদের কাছে স্পষ্ট করে না, আগেও করে নাই, এখনো যে সব বিষয়গুলো স্পষ্ট হচ্ছে তা না। মানে এটি তাদের অনেক কিছু রাগ-ঢাক দিয়ে চলতে হয়। এটাও যেমন একটা বাস্তবতা। মানে দেশ হুম। চালানোর স্বার্থে ওই যে কেয়া, কেয়া নাহি করনা পড়তা হ্যায় আপনি বললেন তো, ওই কান্না পাড়তা হ্যায়। তো সেইখানে ওই কেয়া, কেয়ার মধ্যে যে কি করে ফেলছেন আমাদের, কিন্তু আবার এর মধ্যেই তো অনেক কিছু হয়ে গেছে। ফলে আমাদের তো আ সন্দেহ জাগবেই, প্রশ্নটা জাগবেই। হৈ, হৈ, রই, রই না করি। আমরা তো নিঃসন্দেহে, ব্যাখ্যা তো চাইবো যে এরকম নিঃসন্দেহে, নজিরবিহীন কাজটা কেন হলো? নিঃসন্দেহে, কিন্তু কেউ তো ব্যাখ্যা দেয় না। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আপনি যদি সাংবাদিকতার জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা থেকে প্রশ্ন না করেন, হুম, প্রশ্ন যদি আপনার ফুরিয়ে যায়, আপনার ডেমোক্রেসি ফুরিয়ে যাবে। হুম, কেন শেখ হাসিনার আমলের আমাদের ডেমোক্রেসি ফুরিয়ে গেল? কারণ আমাদের প্রশ্ন ফুরিয়ে হুম, গিয়েছিল। আমাদের প্রশ্ন কোনো জায়গা ছিল না, প্রশ্ন করাও যেত না, প্রশ্নের উত্তরও পাওয়া যেত না। সো আমি তো খুব দায়িত্ব নিয়ে বলি যে না, প্রশ্ন করে যেতে হবে হুম, এবং সরকারকে চাপেও রাখতে হবে যে না, এইখানে কি হচ্ছে আমাকে স্পষ্ট করে জানো। এখন আপনি জানেন যে ওই তথ্য অধিকার আইন টাইন এসব বিষয় আছে, সেগুলোর সুযোগও নেওয়া যেতে পারে। রাষ্ট্রের প্রত্যেক দিন সপ্তাহে অন্তত একদিন তথ্য মন্ত্রণালয় ব্রিফ করছে, সেখানে তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আছে, তার কাছে জিজ্ঞাসা করা যেতে পারে। আমি তো সরাসরি সরকারের সাথে সম্পৃক্ত না, আমি কেবল এই সরকারকে সহযোগিতা করার জন্য যতটুকু বয়ান উৎপাদন করা যায় ততটুকু করি। বাট ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে তো আমি নেই, সুতরাং আমি কোনো উত্তর হুম, দিতে পারবো না। হয়তো থাকলে আপনার সাথে সরাসরি যোগ দিয়ে আমিও অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারতাম আপনাকে। হুম, হুম।
কিন্তু এটাই সমস্যা। যারা বয়ান উদ্বোধন করেন, তারাও যেমন আগে সরাসরি অনেক হুম। কিছু বলতেন, যখন থেকে সরকারি দায়িত্বে যান, তখন আর খুব সরাসরি অনেক কিছুই তারা বলতে পারেন না। এই যে ওই যে এটা একটা ঠিক সরকারি দায়িত্ব, হ্যাঁ, ওই যে সরকারি দায়িত্ব, সরকারে যখন আপনি যাবেন হুম, তখন তো একটা আপনাকে নির্দিষ্ট হুম, একটা ওথ নিতে হয়, তাই না? সেই ওথে রাষ্ট্রের সিক্রেসি একটা বিষয় নিশ্চয়ই, থাকে, নিশ্চয়ই। রাষ্ট্রের স্বার্থ একটা বিষয় থাকে। এইসব নানান কারণে হয়তো হয়ে ওঠে না। জি। ধরেন আপনাকে যদি আমি বসাইয়া দেই তাহলে কোথাও, হয়তো আপনিও সেরকমই হবে। আপনি হুম, হুম। জি, হয়ে যাবে জি, আরকি। এটি তো বটেই। সেটা একটা বাস্তবতা তো আছেই। হুম, আ কিন্তু ওই যে হুম, বলছিলেন যে হ্যাঁ, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে। গণমাধ্যমে আগে আমরা আসলে সরাসরি সরকার প্রধানকে নিয়ে কথা বলা খুব একটা দেখি নাই। এখন সরকার প্রধানকে নিয়েও অনেক কথা বলা হয় বিরোধীদের পক্ষ থেকে। যেমন এনসিপির নাহিদ সার্জিস আলম তিনি বলছেন যে তারেক রহমান ভং ধরছেন। আ মানে এই যে এই হামলাগুলোর ঘটনা ঘটছে একের পর এক তারেক রহমান ভং ধরছেন। মানে আমিও আসলে যেহেতু করা যায় বলেই করি যে তারেক রহমান আসলে কি করছেন? তারেক রহমান ভূয়সী প্রশংসিত হচ্ছেন তিনি। আ যেমন যেদিন হামলা হচ্ছে তিনি হেঁটে কোন মন্ত্রণালয় আ পর্য আ পরিদর্শনে গেছেন। সেটা খুব গণমাধ্যমে খবর হচ্ছে যে এই যে তিনি হাঁটছেন, তিনি বিভিন্ন সময় কম খাচ্ছেন, তিনি প্রোটোকল ব্যবহার করছেন না। তিনি রাস্তায় সেলফি তুলছেন সাধারণ নাগরিকদের সাথে, তিনি স্কুলের বাচ্চাদের সাথে কথা বলছেন, গাছের চারা লাগাচ্ছেন, ইত্যাদি ঘটনা ঘটছেন, কখনো সিনেমা দেখছেন। কিন্তু আসলে কাজের জায়গাটা কি হচ্ছে আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই। তিনি কি একটু শুভেচ্ছা দূত আ আ টাইপের একটা রোলে আছেন বা মোটিভেশনাল স্পিকার এরকম একটা আ রোলে আমরা তাকে দেখছি? এখন বিষয়টা হলো যে মাত্র ৫ মাস হলো সরকারের। আ হি ইনহেরিটেড উইথ আ মানে বিয়ন্ড ইমাজিনেশনস নেগেটিভিটি নিয়ে। আম ১৭ বছর ধরে তার যে চরিত্র হনন করা হয়েছে, তাকে মাফিয়া বস হিসেবে ট্রিট করা হয়েছে। তাকে দুর্নীতিবাজ হিসেবে ট্রিট করা ১৭ হয়েছে। বছর বলছেন কেন? এমনকি তা তার শাসনামলে মানে বিএনপি শাসনামলেও তো তখন হাওয়া ভবন নিয়ে তো ১ম আমরা বিএনপি শাসনামল থেকেই জানতে শুরু করলাম। আমি এটাতে বলেছি, আমি এটা বলেছি। তখন তো সরকার অ্যালাউ করত এই হুম, হুম, হুম। সমালোচনাগুলো। তখন একদম। নিপীড়ন ছিল না। তখন শিশির কার্টুন তৈরি পারত না। করত সে তারেক রহমানের নামে। তারপরে শেখ হাসিনা ১৭ বছরে আর কার্টুন তৈরি করতে পারে বদলায় নাই। সো নাই। আমি বলছি হুম, ১৭ বছর তো ছিল। এর আগেও ধরেন আরো ৫-৭ বছর। তো প্রায় ২৩ বছরের একটা বিরামহীন প্রচারণায় তার যে চরিত্র নির্মাণ করা হয়েছিল আম একজন ভিলেন হিসেবে। তো ক্ষমতা গ্রহণের পরেও দেখা গেল যে তাকে নিয়ে এইসব কথাবার্তা বলা শুরু করলো এনসিপি এবং জামায়াতে ইসলামও। ওই কনফিডেন্সটা অনেকেই পাচ্ছিলেন না। আমি গত সপ্তাহে একটা ভিডিও দেখছিলাম। একজন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছেন বাংলাদেশী মানুষ। তিনি বাজার করছেন এবং বলছেন, "দেখেন এখানে যে পটল কিনছি, আমি যে মাছ কিনছি, এটা আমার কোনো ভাবেই মনে হচ্ছে না যে বেশি, বরঞ্চ অনেক কম মনে হুম, হচ্ছে।" ১ম কথা বলছেন যে হ্যাঁ, অনেক সমস্যা আছে। রাস্তাঘাটে প্যাপো, জ্যাম, ট্রাফিক এগুলো আছে। বাট আমার মনে হয় না রাষ্ট্র খুব খারাপ চলছে। একজন যুক্তরাষ্ট্রের নারী আ আ বাংলাদেশী প্রবাসী উনি আসছেন। উনি তারেক রহমান সম্পর্কে একটা কথা বলেছেন। উনি বলছেন যে, "দেখুন আমাদের যে প্রধানমন্ত্রী উনার আগের কথা বলতে পারি না। বাট এখন উনার কথা দেখলে আমার চোখে পানি আসে যে এত ভালো একটা মানুষ হুম, হতে হুম। পারে।" তো এখন আপনি যেটা বলছেন যে পিআর মানে যেটা বলছেন যে শুভেচ্ছা দূতের ভূমিকায় কিনা। আমাদের মানুষের চাওয়া তো খুবই কম শারমিন। মানে আমরা আ বাংলাদেশী মানুষের কি খুব ভালো চাওয়া আছে? এখন আমাদের আলোচনা হওয়া উচিত কি? আমাদের আলোচনা হওয়া উচিত কিভাবে আমাদের এই যে রাষ্ট্রীয় যেসব পলিসি আছে এগুলোকে শিথিল করা, ট্যাক্স কে ভালো করে রিফর্ম করা, মানুষ যেন বিজনেস করতে পারে, ইনভেস্ট করে যেন তার রিটার্নটা ফেরত পেতে পারে, দোকানি যেন নির্বিঘ্নে দোকান খুলতে পারে। ওখান থেকে যেন একজন রিক্সা চালক সারাদিন আ রিক্সা চালিয়ে তার বাড়িতে টাকাটা পাঠাতে পারে। এইসব জিনিসগুলোই আমাদের হুম, সবচেয়ে হুম, আলোচনা হওয়ার দরকার। কিংবা এগুলো নজর দেওয়ার দরকার। মানুষ এটাই চায়। এই যে সংস্কার কিংবা জুলাই সনদ, আপনি রাস্তাঘাটে ঘুরে দেখান তো হুম, একটা হুম। মানুষের মুখ থেকে আপনি জুলাই সনদের কথা শুনবেন? না সে বলবে যে আমার গ্যাস দাও, আমার এই রাস্তা ঠিক করো, আমাকে এই যেন ব্যাংকে যেয়ে আমার টাকার স্বল্পতা না হয়। তো এগুলাই তো দরকার, তাই না? তো যেইটা আমরা চাই, বাংলাদেশের মানুষের চাওয়া আসলে খুবই কম। কিন্তু সেই কম চাওয়ার জায়গায় আমাদের কি হচ্ছে? মানুষের যেমন আজকে আমি শেষ হ্যাঁ, করি। আমি আমি বলি, শেষ করি। শেষ তারেক করেন। রহমানের এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। তো সেই জায়গায় আমাদের মানসপটে যে প্রধানমন্ত্রিত্ব যিনি ছিলেন, তার আচার ছিল যে বছরে ৩৫ কোটি টাকার না মাসে ৩৫ কোটি টাকার খাবারের বিল। হুম, ওই যে কর্ণফুলী টানেলের পাশে তিনি থাকবেন বলে একটা ৪,০০০ কোটি টাকার একটা নিবাসস্থল তৈরি করা। তিনি যখন রাস্তায় যাবেন ২০০ গাড়ি
আরো সব কিছু ব্লক করা, হুম, মানুষকে চলাচলে নির্বিঘ্ন করা, এবং আমরা যে প্রজা তিনি হুম, যে রাজা, এই ধরনের একটা প্রচেষ্টা ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার যে রাষ্ট্র, সেই জায়গাটা তিনি ভেঙে দিতে চেয়েছেন। হুম। তার নিজের প্রোটোকল কমিয়েছেন, মন্ত্রীদের প্রোটোকলও কমিয়েছেন, তিনি মানুষের কাছে যাচ্ছেন, শিশু কিশোরদেরকে উদ্বেলিত করার চেষ্টা করছেন, এবং নিজের সিম্পলিসিটি দিয়ে আমি একদিন মন্ত্রণালয় খেতে গিয়েছি, হুম, আমার ওখানকার খাবার খেয়ে আমার পছন্দ হয় না। ১০০ টাকার খাবার, একটা ভাজি, একটা ডাল, তোমরা কি খাও এগুলো? এর হুম, চেয়ে আমি অনেক ভালো খাই। হুম, হুম। তো উনি এই যে কাটছাঁট করে উনি চেষ্টা করছেন যে রাষ্ট্রের প্রধান যিনি, হেড অফ দ্য গভর্নমেন্ট, যদি নিজে পরিবর্তনটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটার একটা চাপ প্রশাসনে পড়ে, অন্যান্য জায়গায়ও পড়ে। সো এগুলোর মধ্যে দিয়ে তিনি একটা গুড কপ হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়েছেন, যেন আমরা তাকে দেখে আমাদের অন্যান্য প্র্যাকটিস গুলো শুরু করতে পারি। এটা তো ভূয়সী সেটা প্রশংসা আপনি হচ্ছে বলতে যেটা আমি পারেন। বলছি যে মানে আসলেই প্রশংসিত হচ্ছে এবং এই যে নজিরবিহীন তার এই আচরণগুলো সেগুলো দেখতে তো ভালো লাগেই। আমাদের হ্যাঁ, সবারই সেগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, মানে কিন্তু হ্যাঁ। এটা কি তার ওই যে আপনি বলছিলেন যে ১৭ বা ২৩ বছর ধরে তার যে একটা চরিত্র দাঁড় করানো হয়েছে মানে এ এ এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর আসে প্রডিগাল সান মানে সেই প্রডিগাল সান তিনি এখন আ একজন দারুণ রকমের মানুষ যিনি স্ত্রীর মাথায় ছাতা ধরেন। এরকম একজন মানুষ হুম। সেই চেহারাটা পোর্ট্রে করার একটা মানে সচেতন প্রচেষ্টা? এটা আমি 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 তো তার ক্যারিয়ারের দায়িত্ব নিব না। কিন্তু ব্যক্তি হিসেবে তাকে জানাশোনার তো একটা সুযোগ আমার হয়েছে, তাই না? আমি কালকে একটা টক শোতে বলছিলাম যে উনি যে বলছেন যে আমি প্রতিশোধের রাজনীতি করব না। এখন আপনারা জানছেন। আমার সাথে এই কথা ওনার যখন ওই রাজনীতির কর্মকাণ্ড নিয়ে আন্দোলনের পার্ট হিসেবে উনি যে নানান মানুষের সাথে কথা বলে, সে ধরনের একটা সময় আমার সাথে ওই ধরনের কথা বলার সুযোগ হয়েছে। উনি তখনই বলেছেন যে আমি প্রতিশোধের রাজনীতি করব না। আবার ধরুন মানে আমি যতটুকু তাকে দেখেছি, খুব বেশি দেখেছি এটা বলা ঠিক হবে না, এটা নেওয়া ঠিক হবে না। উনি খুবই এটাকে কি বলে? এই যে যেগুলো করছেন, এগুলো কোনটাই যে মেকি হিসেবে করছেন বলে আমার মনে হয় না। কেননা একজন মানুষ একটি রাজনৈতিক দলের প্রধান, আমাকে নিজে চা ঢেলে খাওয়িয়েছেন, আ কথা বলেছেন। সো আমি অতটুকু থেকেই আন্দাজ করছি যে মানুষ হিসেবে তিনি কেমন। আর মানুষ হিসেবে তিনি কেমন এটা তো ১৭ বছর আমরা জানতেও পারি নাই, তাই না? তার একদম। বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা ছিল। ছবি দেখানো হুম, তো দূরের কথা। হুম, সুতরাং এইটাই তার চরিত্র। এইটাই তার প্রতিদিনের প্রাত্যহিক জীবন। সেইটা হয়তো আমরা এতদিন দেখিনি। এখন তিনি প্রদীপের সামনে আছেন, অর্থাৎ স্পটলাইট এ আছেন বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বলছি যে, "কি দেখছি, কি দেখছি, কি দেখছি?" আমরা তো এরকম কখনো দেখি নাই। কারণ আমাদের আগের প্রাইম মিনিস্টারশিপ এরকম ছিলেন না। কিন্তু এটা উনি যে আরোপিত করে করছেন, I don't believe so. কারণ হুম। আমি আমার যতটুকু জানাশোনা মানে অন্যান্য জি। অনেক হাজার তাহলে মানুষের এই প্রশংসার সাথে জায়গাটা জানাশোনার আমরা প্রেক্ষিতে মানে প্রশংসার জায়গাটা আমরা তাকে প্রশংসাই করি। তিনি এই জায়গাগুলো আসলে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু কাজের কাজ কি করছেন? আপনি যেগুলো বলছেন মানুষের আশা তো খুব কম। গ্যাস পাবে তাই সে মানে জিনিসপত্র কিনবে সেটা। দেখছিলাম আজকে হুম, কাঁচামরিচের দাম ৳৪০০ কেজি। মানে সবকিছুর দাম, সবজি-টবজি সবকিছু শতকের ঘরে ছাড়িয়েছে। গ্যাস সংকটে শিল্প উৎপাদন শূন্যের কোটায়। আজকেই খবর দেখছিলাম যে এই হচ্ছে অবস্থা। মানে কাজের কাজটাও কি হচ্ছে? আবার ধরেন রাস্তাঘাটেও এরকম আ মারপিট হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, বিরোধী দল মার খাচ্ছে। হুম। মানে কাজের কাজটা হচ্ছে কি? আপনাকে দেখতে হবে যে মারামারি, গন্ডগোল, আইন শৃঙ্খলার যে আ উন্নতি সেটা কোন পর্যায়ে। আপনাকে দেখতে হবে গত ২ বছরে কয়টা মব হয়েছে আর গত ৫ মাসে কয়টা মব হয়েছে। নাই হয়ে গেছে আমি বলছি না। আমি ২ বছরের হিসাব বলছি। আমি আওয়ামী লীগের আমলের পুরাটা আমরা তো বাতিলের হুম, খাতায় রাখছি। সো আমি কম্পেয়ার করছি না। আমরা তো ভালোর প্রত্যাশায়, বৈষম্যহীনের প্রত্যাশায় যে ৫ তারিখে চলা। সেখানে দেখতে হবে অন্তর্বর্তী সরকারের তুলনায় কতখানি আগা। আপনি বলছেন কাজের কাজ কি? আমি যখন আপনার সাথে কথা বলছি তখন কিছুক্ষণ আগে এখনো হয়তো তিনি ঢাকা উত্তরের প্রশাসকের কে নিয়ে তার গাড়িতে করে ঘুরতেছেন তিনি, যে না সিটি কর্পোরেশনের কাজ-কাম নিজে দেখার জন্য। ৬টা পর্যন্ত তার ডিউটি শেষ। এখন তার পরিবারের সাথে সময় দেওয়ার কথা। কিন্তু আমি একটু আগেই ছবি দেখলাম যে তিনি উত্তরের প্রশাসককে ডাকছেন, তার গাড়ির পাশে বসিয়ে তিনি ঢাকা শহর ঘুরে দেখতেছেন কোথায়। ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনি এটি অন্যান্য ও দেখবেন। কালবেলা একটা রিপোর্ট করেছিল। একটা মেয়ে ম্যানহোলের ঢাকনার মধ্যে বসে সে বলছে যে এখানে যে কেউ একটা বাচ্চা পড়ে মরে যেতে পারে এবং এটার কোনো ব্যবস্থা হচ্ছে না। পরদিন ওই মেয়ে আবার গেছেন ওই জায়গায়। যেয়ে বলছে আমি রিপোর্ট করার ২৪ ঘন্টার মধ্যে এখানে ঢাকনা তৈরি হয়ে গিয়েছে। একটা এক্সাম্পল দিলাম যে কাজ হচ্ছে না বলে ব্রড সেন্স এ আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে সেটাও আপনাকে আয়ত্তে নিতে হবে যে না,
গভর্নমেন্টস ভিজিলেন্সটা মারাত্মক অ্যাক্টিভ। কোথাও কোনো অসঙ্গতি দেখলে তারা অ্যাড্রেস করার চেষ্টা করছে, এটা আমার ধারণা। আমি বলছি অনেকগুলো সংকট আছে। এই যে জ্বালানি সংকট হঠাৎ করে উদয় হচ্ছে, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, কত ডলার করে আপনি গ্যালনের তেল কিনেন, যেটা 5 মাস আগে কত ডলার অনেক আপনি বেড়েছে। ক্যালিফোর্নিয়াতে আছেন তো, সম্ভবত ক্যালিফোর্নিয়া অথবা সিয়াটলে আছেন। আমি নিউ ইয়র্কের কথা বলছি। আমি $2.70 দিয়ে 3 লিটার অর্থাৎ 1 গ্যালন গ্যাস কিনতাম। আমি গত 2 মাসে কোনোদিন $4.80 এর নিচে পাই নাই, অর্থাৎ ডাবল। তো বাংলাদেশেও তো এইটা এমন না যে কাতার চাইলাম আর আমাকে এলএনজি দিল, তাই না? কাতার বলেই দিয়েছে যে আমরা কয়েকটা দেশকে দিতেই পারবো না। এমনকি যদি তারা আজকেও প্রোডাকশন শুরু করে, অর্থাৎ কোনো যদি নতুন হামলা নাও হয়, তবুও তাদের আগের প্রোডাকশনে ফিরতে 6 বছর সময় লাগবে। তো যুক্তরাষ্ট্রের মতো মহা ক্ষমতাধর দেশ, তারা গ্যাস পাচ্ছে না, তাদের ফুয়েলের ক্রাইসিস, মানুষের না বিশ্বাস উঠছে। সেইখানে বাংলাদেশ তো ম্যানেজ করছে। কালকে দেখলাম যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে উনি বলেছেন যে কেমনে আমাকে একটু সামগ্রিকভাবে এই জিনিসটা দেবেন। আমার ধারণা হয়তো ভারতেও যখন এই আম, আহ, বৈঠকের বিষয় হচ্ছে, হয়তো গভর্নমেন্ট এটিও চেষ্টা করছে ভারত থেকে কিভাবে এটি, আমি অ্যাজিউম করছি, আমি নট শিওর। উনি বসে আছেন এটি বলার, আমি মনে হয় না এটা বলার তার প্রতি ইনজাস্টিস হবে বলে আমার মনে হয়। তবে আমাদের চাওয়া তো অনেক। আমরা যখন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করি, সরকার প্রধান, আমরা মনে করি যে একটা সুপারম্যান আমাদের নির্বাচন করছি এবং আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। 18 কোটি মানুষের দেশ, আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়। ওই যে আমি বলছি, সংসারের প্রধান হলে কে না কে কান্না পাটতা হে। উনি গিয়েছেন, চীনে গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, হয়তো এখন ভারতেও যাবেন। এটি নিয়ে বিরোধীরা নানান রকম রাজনীতি করার চেষ্টা করবে, ভারত কেন এটা সেটা। কিন্তু উনি তো পাকিস্তানের সাথেও সম্পর্ক রেখেছেন, তাই না? পাকিস্তানের লোকজন আসছে, হ্যাঁ, বসছে। আচ্ছা, মাঝখান থেকে এটা একটু জিজ্ঞেস সুতরাং করি, এই যে একটু কেয়া না জিজ্ঞাসা কেয়া করি। পারনা কারনা। হ্যাঁ, এই হ্যাঁ, "क्या ना বলেন क्या कहना বলেন। पड़ता है" মানে বিরোধীদেরকে গুরুত্ব দিতে বা তাদের সমালোচনাকে একটু গুরুত্ব দিয়েই কি ভারতে যাওয়াটাকে একটু মানে মানে দেরি করছেন তিনি? ভারতে যেতে দেরি করছেন আসলে কি, কি বিষয় মাথায় নিয়ে? কেন? না, ভারতে কেন আমার এত তাড়াতাড়ি যেতে হবে? এটা একটা প্রশ্ন। Why? হুম, Is India giving us any financial benefit, or they are taking more, whatever they're giving us? হুম। It's historical. They takes আচ্ছা, more. ধরেন আমরা তাদের সাথে যখন আমাদের বাড়ির না, আমাদের ভারতের সাথে ভারতের পররাষ্ট্র সাথে বিষয়ক উপদেষ্টার আমাকে কথা বুঝতেন। শুনছিলাম যে তিনি বলছিলেন যে আ যখন পরিস্থিতি হবে বা মানে আমার ঠিক এক্সাক্টলি কোট করতে পারছি না যে তিনি বলছিলেন যে পরিস্থিতি যখন যখন সময় সহায়ক হবে হবে, তখন যাবেন সহায়ক উনি। হবে। মানে হ্যাঁ, সহায়কটা কেন হ্যাঁ। হচ্ছে না? সহায়ক এর মধ্যে একটা মানে প্রশ্নবোধক জাগে যে সহায়কটা কেন হচ্ছে না পরিস্থিতি? এখন অনেকগুলো বিষয় আছে। যেমন আছে এখানে ২ টি, রাজনৈতিক এবং অর্থনৈতিক ২ টি বিষয়। হ্যাঁ? তো আমি রাজনৈতিক বিষয়টা পরে বলছি, অর্থনীতিটা আগে বলি। দেখুন, বাংলাদেশের সাথে আ ভারতের যে বাণিজ্যের ঘাটতি, এইটা ট্রিমেন্ডাস। আমি আম এক্সাক্ট ফিগার বলছি হুম, না এখন। কিন্তু বাংলাদেশ যত আমদানি করে, ভারত বাংলাদেশ থেকে তার সিকি পরিমাণ আমদানি করে না। সুতরাং তাদের যে ইকোনমিক ফ্লো, সেটা টিকিয়ে রাখার জন্য আমাদের সাথে সম্পর্ক রাখাটাই তাদের সবচেয়ে জরুরি হুম, দরকার আগে। আপনি ওই কুচবিহার, তারপরে কলকাতার যে ব্যবসায়ীরা, তাদের যে খুশি, বাংলাদেশ যে ভিসা উন্মুক্ত করেছে, এখন টুরিস্টরা যেতে পারবে, ওদের খুশি কতখানি আপনি দেখে বুঝবেন হুম, যে না, হাউ মাচ দে ডিপেন্ডেন্ট অন আওয়ার পিপল। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের যে বিষয়টা আমি দেখি, যদি অর্থনৈতিকভাবে দেখেন, এটা নট বাংলাদেশের প্রায়োরিটি, এটা ভারতের প্রায়োরিটি যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে। এখন আমরা কি আনি ভারত থেকে? আমি ছোটবেলায় দেখতাম যে ভারত থেকে সিংহভাগ পণ্য আসতো, এখন ভারত থেকে সিংহভাগ পণ্য আসে না। আমার গমটাও আসে এখন ব্রাজিল, আর্জেন্টিনা থেকে। আমার যে মাছ, চাল, এগুলো মায়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে অনেকগুলো আমাদের আউটসোর্সিং জায়গা তৈরি হয়েছে। তবুও কি আমরা ভারতের উপর নির্ভরশীল না আমাদের আমদানির ক্ষেত্রে? অবশ্যই আমরা নির্ভরশীল। অনেক কিছুই আমাদের আনতে হয়। যদি এই ফ্লোটা বন্ধ করে দেওয়া হয়, আমাদের ইন্টারনাল অস্থিরতা তৈরি হবে। কিন্তু এগেইন আমি বারবার বলছি, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের যতটা তাগিদ, ভারতের তাগিদ তার চেয়েও বেশি। এটা হলো রাজনৈতিক, অর্থনৈতিক। আর রাজনৈতিক তাগিদ যেটা, সেটা হলো যে ভারতের মাটিতে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে জেনজির মুভমেন্টে ক্ষমতাচ্যুত একজন মানুষকে তারা আশ্রয় দিয়েছে। সেইটার একটা সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশের সরকারের সাথে আছে। সেটা এক্স প্রাইম মিনিস্টারের মুখের কথাতেও আপনি বুঝবেন হুম, যে বারবার ধর্ণা দিচ্ছে যেন আমাকে ফেরত নেওয়া হয়। ঠিক আছে, আমি যাব। হুম, তো এই চাওয়া পাওয়ার বিষয়গুলো আছে ভারতের সাথে। এখন বাংলাদেশের চাওয়া কি? বাংলাদেশের চাওয়া ইদার শেখ হাসিনাকে তারা বন্দি প্রত্যাপন চুক্তি মেনে নিয়ে তারা ফেরত দিবে, অথবা আম রাজনৈতিক যেটার কথা বলছি, অথবা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে তারা
শেখ হাসিনাকে ইনজেক্ট করা, অর্থাৎ আওয়ামী লীগকে ইনজেক্ট করা রাজনীতিতে তারা করবে না। বিনিময়ে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের চাওয়া। ওই যে ভারত যে চায় বাংলাদেশের সাথে বিজনেস করতে, আর বাংলাদেশ চায় যে আমার পলিটিক্যাল বিষয়ে তুমি ইন্টারফেয়ার করবো না। আই হ্যাভ পিপল, হুম, আই হ্যাভ ইকোনমিক সোর্স আদারওয়াইজ। আমার চীন আছে, যুক্তরাষ্ট্র আছে, আমার আরব দেশগুলো আছে, আমি বিজনেস করবো এখান থেকে, আমার মানি মেক করবো এখান থেকে। তুমি যেহেতু আমার কাছ থেকে মানি মেক করবা, সো আমার ইন্টারনাল রাজনীতিতে তুমি হস্তক্ষেপ করবো না। আমার বোঝানোর চেষ্টা করছি যে এই যে পরিস্থিতি সহায়ক বলতে যেটা সরকার বোঝাচ্ছে, হয়তো এইসব বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত। সেই জায়গাগুলো কতখানি জট ছড়াবে সেটি নিশ্চিত হয়েই হয়তো তারেক রহমান যেতে চাচ্ছেন। হুম। এইখানে তাড়াহুড়োর কিছু আছে বলে এখন আমার ধরেন মনে শেখ হয় না। হাসিনা তবে ফিরতে চাচ্ছেন। শেখ হাসিনা যে বলছেন বারবার তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। মানে এখানে আসলে হুম সরকার কি করবেন? যেহেতু এটা একটা সমস্যার কারণ। আমাদের রাজনীতিতে অস্থিতিশীলতা একটা তৈরি করছে যে তিনি ফিরবে, ফিরবে বলছেন। তো এখানে আসলে সরকার এখন কি করবেন? তিনি এখন নিজেই যদি ফিরতে চান তো? দেখুন, উনি সরকার তো চাইবে উনি ফিরুক। কারণ হলো উনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের প্রেক্ষিতে যে ট্রাইব্যুনাল হয়েছে, তার গঠিত ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তিনি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি। এখন এখানে আসলে উনি সরাসরি তো আর রাজনৈতিক সুবিধা পাবেন না, উনি অ্যাপিল করারও সুযোগ পাবেন না। কারণ বিচারের আওতায় আসবেন। ও বিচারের আওতায় আসবে, সরাসরি কন্ডেম সেলে উনি চলে যাবেন। এবং সরকার যদি মনে করে যে খুব দ্রুত ওনার ফাঁসি কার্যকর করার দরকার, উনি সরকার করে ফেলবে। এই বিষয়ে সরকারের কোনো বিন্দু পরিমাণ ভাববে বলে আমার অন্তত মনে হয় না। এইটা কনসিকুয়েন্সেস। তো সেই জায়গায় শেখ হাসিনা যে আসবেন, আসারও তো একটা পলিসি আছে, হুম, হুম। একটা প্রেক্ষাপট আছে। উনি যে গিয়েছেন, উনি কি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আসবেন এখানে? তো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আসলে উনি কি একলা একলা আসবেন, না যুক্তরাষ্ট্রের যেই জায়গায় ওনাকে গৃহবন্দী রাখা হুম, হয়েছে? গৃহবন্দী আপনি কোট করতে পারেন, আপনি গৃহবন্দী কেন বলছেন ওটার ব্যাখ্যা আমি পরে দিব। তো যেই জায়গায় ওনাকে গৃহবন্দী করার রাখা হয়েছে, সেখান থেকে কি উনি চাইলেই বের হইতে পারবেন? যে জায়গায় ওনার চাইলেও ওনার পুত্র কন্যারা দেখা করতে পারেন না, এটা কি ওনার ইচ্ছার উপর নির্ভরশীল যে উনি আসবেন বাংলাদেশে? যে না চাইলে আমার ফুরফুর ফুরফুর করে উড়ে বাংলাদেশে চলে আসবেন? ইটস অ্যাবসার্ড। তো এগুলো পলিটিক্যাল রেটরিক। উনি রাজনৈতিক নেত্রী তো হিসেবে কার ইচ্ছার বলবেন, উপর এটাই নির্ভরশীল? স্বাভাবিক। কার ইচ্ছার উপর নির্ভরশীল? এটা অ্যাবসলিউটলি বাংলাদেশের সরকার এবং ভারতের সরকারের উপর নির্ভরশীল। আপনি যে বলছেন পরিস্থিতি সহায়ক, এটা তো, তিনি তো ভারতের অতিথি। মানে ভারতের অতিথি, মানে আমি বলতে চাচ্ছি যে ভারতের জিম্মায় আছেন তিনি। হুম। তো ভারত তো বলতে পারে না যে না, আমার জিম্মা থেকে তোমাকে মুক্ত করে দিলাম, তুমি এখন যাও, চলে যাও। ইটস এ প্রসেস, বন্দি বিনিময় প্রসেস। এবং উনি তো আর এমন না যে উন্মুক্ত মানুষের মতো বিচরণ করেন না, উনি জীবনযাপনও করেন না। আপনি কয়বার সংবাদ জেনেছেন যে জয় ভারতে এসে তার সাথে দেখা করেছে? পুতুল কতবার তার সাথে দেখা করার সুযোগ পেয়েছে? এই যে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা তার আমরা তো সাথে দেখা জানতো, করার সুযোগ শুনি তো পেয়েছে। যাই যে জয় গেছেন, পুতুল গেছেন, তারা খাচ্ছেন একসাথে সেই ছবিও দেখা যায়। নেতারা গিয়ে দেখা করছেন। মিটিংও নাকি হচ্ছে বিভিন্ন। সেই খবরগুলোও তো আসে। এইটা আমি মনে করি এটা অ্যাবসার্ড। কারণ এটা হইলে রাষ্ট্রীয়ভাবে অন্তত ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হতো উনি কোথায় আছেন, হুম, কিভাবে আছেন। উনি এমন জায়গায় আছেন যেইটা একেবারে ওনাদের সশস্ত্র বাহিনীর একেবারে নিগূঢ় নিরাপত্তার মধ্যে আছেন। এবং এই বয়সে, আপনি ৮০ বছর বয়সে একজন মানুষের সঙ্গ প্রয়োজন হয়, কথা বলার মানুষ দরকার হয়। নাই বলেই তো আপনি দেখবেন যে উনি হচ্ছে ওই এটাকে কি বলে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৭ নাম্বার ইউনিয়নের ১৪ নাম্বার যে হুম। যুবলীগের কর্মী, তার সাথে ফোনে কথা বলে গল্প করেন। কারণ বৃদ্ধ মানুষের কথা বলার প্রয়োজন হয়, কথা না বললে তারা বাঁচেন না। সো ওনার সাথে দায়িত্ববান কোন লোকজন কথা বলছে না বলে উনি টুঙ্গিপাড়ার ৭ নম্বর ইউনিয়নের ১৪ নাম্বার যে যুবলীগের কর্মী আছে তার সাথে কথা বলেন। উনি একটু আপা আপা বলেন, উনি তাতে পুলকিত হন যে না, আমি এখনো আছি ঠিকঠাক। এর বাইরে ওনার রাজনৈতিক ভিত্তি কি? এটা খুবই খুবই রূঢ় শোনায়। হয়তো আপনি বলছেন সাংবাদিক হিসেবে এই ধরনের কথা আপনি বলতে পারেন কিনা একজন রাজনৈতিক নেত্রীর সম্পর্কে, বাট দিস ইজ রিয়েলিটি। ওনার ভিত্তি আছে কোন পলিটিক্স এর? এই যে বাংলাদেশে উনি ফিরবেন, হুম। ওনার তো বাজার করতে যাওয়ার অনুমতিটুকু ভারত সরকারের তরফ থেকে নেই। উনি বাংলাদেশে ফিরবেন কিভাবে? এবং বাংলাদেশে ফিরতে গেলে এই ভারত সরকারকেই এবার বাংলাদেশে যোগাযোগ করতে হবে যে আমরা এরকম, বাংলাদেশের একজন সাবেক প্রধান আছেন, উনি ফিরবেন, এই প্রসেস, ডিপ্লোম্যাটিক প্রসেসটা ওপেন করতে হবে। তো সেটাও তো একটা
সহায়ক পরিস্থিতির একটা পার্ট, তাই না? আমার সেন্সে, পলিটিক্যাল সেন্সে এটা বলে। আপনার সেন্সে যদি ভিন্ন কথা কোনো কিছু বলে, আপনি আমাকে জানাতে পারেন যে উনি চাইলেই একটা প্লেন ধরে চলে আসতে পারেন বাংলাদেশে। মানে আমি এখানে এটাই বুঝতে চেষ্টা করছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি করার আছে? তিনি তো বলছেন যে আত্মসমর্পণ তিনি এখন করতে চান। তো সেটা যদি তিনি করতে চান তাহলে তো প্রক্রিয়াটা একটু সহজই হবার কথা। যেহেতু তার পক্ষ থেকে খুব আ মানে রেজিস্ট্যান্স নাই। এখন এইটা কি উনি সত্যিই আত্মসমর্পণ করতে চান কিনা? যদি চান তাহলে তো হ্যাঁ। ওইভাবে পলিটিক্যালি নিশ্চয়ই তিনি যোগাযোগ করবেন সরকারের সাথে। আর যদি, আমি তো ওনার এটাও কথা শুনেছি যে যাবো, আচ্ছা ঠিক আছে, ওরা তো আমাকে প্লেন এখানে পাঠাইছে, তার একটা প্লেন পাঠাক, আমি আসবো। হুম। মানে আপনি শুনছেন কিনা আমি হ্যাঁ, আমি জানি না, শুনছি। এই ধরনের একটা, হ্যাঁ। তো তার মানে কি, তার ভিতরে এই হ্যালুসিনেশন আছে যে তিনি যদি ডিটারমাইন্ড বাংলাদেশে আসবেন তাহলে হয়তো স্পেসিফিক বলতেন যে আমি, ইয়েস, আই এম দ্য এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই হ্যাভ অল দ্য রাইটস টু গেট ব্যাক টু মাই ওন কান্ট্রি, আই আর্জ দ্য গভর্নমেন্ট, যারা এখন বর্তমানে আছে জনগণের নির্বাচিত, তাদের পররাষ্ট্র দপ্তর এই ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে এমন কোন ডায়ালগের চ্যানেল ওপেন করুক যে চ্যানেল দিয়ে আমি বাংলাদেশে ফিরবো এবং আমি আত্মসমর্পণ করব, আমি জেলে যাব, আমি ফাঁসিতে ঝুলবো। এইটা একটা সলিড ওয়ে। আর তিনি এই যে হুঙ্কার দিচ্ছেন, আবার বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো প্লেনে করে আসছি, তার একটা প্লেন পাঠাক, আমাকে নিয়ে যাক, এটা সেটা। সো এগুলো খুব ক্লিয়ার মেসেজ দিচ্ছে না। ইটস অল অ্যাবাউট দ্য এটা তো ধরেন পলিটিক্যাল তার একটা রেটরিক। কথায় মানে একটা আলোচনা ভয়েস ক্লিপ যেটা মানে ফাঁস হয়েছে বা ভাইরাল হয়েছে সেটা থেকে শুনেছি। কিন্তু তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা একটি আনুষ্ঠানিক বার্তাও বটে যে তিনি ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান, ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান। আ এরকমটা তিনি বলছেন। তো সেই আত্মসমর্পণ যে করতে চান এতটুকু বার্তা তো মোটামুটি স্পষ্ট। আ সেখানে সরকার কি চাইছে যে তিনি ফিরুক? তার জন্য কোনো প্রক্রিয়া নিচ্ছে? আছে? আম এইটা আমি সরকারের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি এক্সাক্টলি জানি না যে আচ্ছা। সরকার কি চাচ্ছে। কিন্তু উনি যদি এসে পড়ে যদি গো ধরেন ভারত সরকারের সাথে যে না, আমি এই দেশে আর থাকবো না, আমি বাংলাদেশে যাব, তখন ভারতীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করবে যে আপনাদের দেশের একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এই দেশে যে আছেন, উনি দেশে ব্যাক করতে চান, এখন আমরাও অপারগ ওনাকে এই জায়গায় রাখতে, সো আপনারা এই প্রসেসটা ওপেন করেন। তখন বাংলাদেশ হয়তো শর্ত দিবে যে ঠিক আছে, আমরা তাকে ফেরত নিব, কিন্তু তার বিচার প্রক্রিয়া নিয়ে তোমরা নাক গলাবা না, এইটা আমরা উইল ডিল উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, কিন্তু তোমরা এখন নাক তো নাক গলাবা না। গলাচ্ছে বিভিন্ন। সো ধরেন ভারতের কথা বাদই দিলাম। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে ফেয়ার ট্রায়াল হচ্ছে না, ডিউ প্রসেস মানা হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথাই তারা বলছে। মানে এটা আগেও তারা বলেছে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে তখনও তারা বলেছে ফেয়ার ট্রায়াল, ডিউ প্রসেস হচ্ছে না। এখনো তারা বলছে যে ফেয়ার ট্রায়াল হচ্ছে না। মানে তারা তো আসলে এই মানে আমি ভারতের কথা বলছি না। আন্তর্জাতিক কমিউনিটি তো এই বিষয় নিয়ে বলে নাক তো গলায়। হ্যাঁ, তো বলে এখন ওই জায়গাগুলোতে তার এইসব ইন্টারন্যাশনাল লবিগুলো তার স্ট্রং করতে হবে। দেখুন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। শেখ হাসিনা আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাওয়া এমনি দেন নাই, আমাদেরকে আদায় করে নিতে হয়েছে। আমাদেরকে বলতে বলতে আমরা যারা কাজ করেছি, আমি তো আর সরকার না, বাট সরকারে যারা আছে তারা আদায় করে নিয়েছে। এখন এই বিচার যদি ফেয়ার না হয়, আমরা অবশ্যই ফেয়ার ট্রায়ালটা চাই, অর্থাৎ ফেয়ার ট্রায়াল, এই ট্রায়াল নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে, সেটা আমাদের সর্বাগ্রে চাওয়া। তো এখন আমার কাছে তো সবচেয়ে বড় প্রমাণ তো আছেই যে উনি বাই হারসেলফ অর্ডার করছে যে এখন থেকে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করবা, আমি হেলিকপ্টার বলে দিয়েছি, হেলিকপ্টার থেকে গুলি করবা। এটা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রুভ, বিবিসি তার ফরেন্সিক রিপোর্ট দিয়ে প্রুভ হুম। করেছে যে অর্ডার বাই শেখ হাসিনা। সো আপনি আর কোথায় তার দোষটাকে আপনি লুকাতে পারবেন, তাই না? এখন যদি বলেন যে অল আর মেকি কিন্তু ট্রায়াল ধরেন হচ্ছে, এটা তো আমার আমরা এসব কিছু শুনেছি। বলি এই নাই। মানে হুম, মানে ফোন আলাপটা আমরা সবাই শুনেছি। কিন্তু এটা তো আদালতে হুম। প্রমাণ হতে হবে। মানে ডিউ প্রসেস বলে একটা ফেয়ার ট্রায়াল এর যে বিষয়টা আছে। আমরা জানি, আমরা এরকমভাবে অনেক কিছুই জানি। কিন্তু তার জন্য তার উপরে কিছু হয়ে যায় না। যা হয় সেটি আদালতের মাধ্যমে হয়। তো সেখানে যদি এখন এরা প্রশ্ন তুলছে, এর কি কোনো প্রভাব আছে? ধরেন হিউম্যান রাইটস ওয়াচ বা আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন সংস্থা প্রশ্ন তুলছে এই ফেয়ার ট্রায়ালের। এই প্রশ্ন তো তুলতেই হবে। ভলকার দেখুন, দুঃখিত নেতা ডেভি কি নেতা নাম? ডেভিড বার্গম্যান। নেতানিয়াহুর মতো, হ্যাঁ, নেতানিয়াহুর মতো একজন মানে হিউম্যান কিলার, মানে ম্যাস স্লটার, উনি যুক্তরাষ্ট্রে যাবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র বলছে যে হি শুড বি অ্যারেস্টেড, আমার এই পাওয়ার নাই তাকে অ্যারেস্ট করার। তো এখন পাওয়ার নাই, কিন্তু তার মুখটা তো তিনি চালু রেখেছেন, এই যে হুম। বয়ান তৈরি করা, ন্যারেটিভ তৈরি করা এবং সোশ্যাল প্রেসার তৈরি করা। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে যদি এত প্রমাণের পরেও যদি মনে হয় যে না, ট্রায়ালটা ফেয়ার হচ্ছে না,
তাহলে তারা ওই লিগ্যাল প্রসেস গুলো ওপেন করতে পারে, তারা ইন্টারন্যাশনাল যে হেগ ওখানে অ্যাপ্লাই করতে পারে, জাতিসংঘকে অ্যাপিল করতে পারে যে আপনি এখানে ইন্টারভেন করেন। তো জাতিসংঘের কাছে তারা যেটা আবেদন করেছে, জাতিসংঘ তো সেটা ডিনাই করেছে আমি যতদূর জানি। ইউরোপীয় ইউনিয়নের কাছে বলতে পারে, ভারত রাষ্ট্রকে তারা চাপ দিতে পারে বাংলাদেশকে হুম। চাপ দেওয়ার জন্য, যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপ দেওয়াতে পারে যে না এখানে একটা ফেয়ার ট্রায়াল দরকার। তো এই সমস্ত পথ তো বন্ধ শেখ হাসিনার, আওয়ামী লীগের। তাদের বন্ধু বলতে তো ইন্টারন্যাশনালি আর কেউ নেই, নট এ সিঙ্গেল কান্ট্রি, নট এ সিঙ্গেল মানে উইন্ডো তারা ওপেন রাখছে। লন্ডনের ইউকের টিউলিপের রাজনীতির ভাগ্য আপনি জানেন যে অনেক আগেই এটা হুম। ভুলুণ্ঠিত হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে তার ঐতিহাসিক বৈরিতা। ভারত যেটা তার একমাত্র আশ্রয়স্থল, সেই মোদির হুম। গদিও আর কয়দিন থেকে আমি জানি মানে না, ঐতিহাসিক হয়তো খুব বৈরিতার কথা বলছেন? অচিরেই। ঐতিহাসিক বৈরিতা তো আসলে রাষ্ট্রের ক্ষেত্রে থাকে না বা দলের ক্ষেত্রে থাকে না। তারেক রহমানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা ছিল। মানে একটা তার বার্তায় WikiLeaks এ যেটা ফাঁস হলো যে তাকে যেন যুক্তরাষ্ট্রের তাকে নিষেধ করা হয় এরকম একটা বার্তা ছিল। সেটা পরিবর্তিত হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্রের থেকে এসে তারেক রহমানের সাথে দেখা করবার জন্য বা এটা হয়। তো ওই ঐতিহাসিক বৈরিতা বলে তো আর আসলে কিছু থাকে না। মোদির বিরুদ্ধে ছিল। সেখানে মোদির সাথে কি দরম-মরম যুক্তরাষ্ট্রের। তো না, এরকম আমি তো ঐতিহাসিক বৈরিতা আমি ঐতিহাসিক বৈরিতা বলতে আমি যে যুক্তরাষ্ট্র যে তাকে বৈরিতা করেছে তা না। আমি বলছি যে শেখ হাসিনার বৈরিতা ছিল যুক্তরাষ্ট্রের সাথে। জাহাঙ্গীর কবির নানকের দলবল তখনকার বার্নিকাট অ্যাম্বাসেডারকে ধাওয়া করছে, গাড়ি হুম, ভাঙছে, হুম। তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র কিসের এটা, আমরা হুম। দরকার নাই আমাদের এটা। আমি বলছি যে বৈরিতিটা যুক্তরাষ্ট্রের ছিল না, তারা তো বারবারই চেয়েছে এই সরকারের সাথে কাজ করতে, আওয়ামী লীগের সরকারের সাথে কাজ করতে। আপনি কি ভুলে গিয়েছেন যে 24 তারিখ, 5ই আগস্ট, দুঃখিত, 24-এর যে নির্বাচন হলো, ওই নির্বাচনের পর আগে তারা বললো যে আমরা ভিসা নীতি কার্যকর করব নির্বাচন ফেয়ার না হলে, অথচ তারা নির্বাচনের 3 দিন 5 দিন পরে আমি দেখলাম যে শামীম ওসমান আমেরিকায়, স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকায়। তো কাউকে তো ভিসা নীতি তারা প্রয়োগ করে নাই, বরঞ্চ তারা নাকে খত দিয়ে বলছে আছে আমরা এই সরকারের সাথে কাজ করবো। ওকে, নির্বাচন ফেয়ার হয়নি আমরা বলছি, বাট আমরা কাজ করবো এই গভর্নমেন্টের সাথে। তার মানে কি আমি বৈরিতা বলছি? কি যুক্তরাষ্ট্রের বৈরিতা ছিল শেখ হাসিনার সাথে? তার শেখ হাসিনা বৈরী পরিবেশ তৈরি করে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে। আমি ওইটা উদাহরণ দিয়ে বলছি যে হুম। যুক্তরাষ্ট্র যে তার পক্ষে দাঁড়াবে এখন, সেই রাজনীতি তো তিনি করেন নাই। ইউকের পলিটিশিয়ানরা তার পক্ষে দাঁড়াচ্ছে না। তার একমাত্র খুঁটি হচ্ছে ভারতের বিজেপি এবং নরেন্দ্র মোদী। সেই মোদীর গদি তো দারুণ ভাবে নড়বড়ে। আপনি ভাবেন না যে হুম। মোদীর গদি এখন হুম। খুব শক্ত। এটা যে কোনো সময় টলে যেতে পারে এবং জি। এটা 2 মাস, তাহলে এই 3 বিষয়টাকে মাস, একটু 4 মাস, সামারি করে 5 মাসও লাগতে পারে। সামারি করে যে কি বলছেন? হ্যাঁ, ডিসেম্বরে কি তিনি ফিরতে পারবেন? ফিরবেন? অ্যাবসলিউটলি নট। আচ্ছা, স্পষ্ট। আপনার কাছে সামারির কিচ্ছু এবার নাই। আরেকটা বিষয় কথা বলেই শেষ করতে চাই। জামাতের বিষয়ে একটু কথা হচ্ছে যে জামাত কেন আসলে এনসিপির উপর হামলা হচ্ছে? কেন জামাত কোন রকম তারাও কেন পাশে দাঁড়াচ্ছে না বা বক্তব্য বিবৃতি দিচ্ছে না? এখানে আপনার কি মনে হয় অ্যা আসলে কি? তারা কি এনসিপিকে ব্যবহার করছে? মানে যেটা আপনার সন্দেহের জায়গা থেকে নাকি মানে এনসিপির হাত ছেড়ে দিচ্ছে? এইটা নিয়ে ইন্টারনাল অনেক আম আলাপ আলোচনা আছে এবং ইন্টারনাল অনেক ট্রায়াল অ্যান্ড রান আছে। দেখুন, আমি এর আগেও বলেছি, বারবার বলেছি যে জামায়াতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে যদি এনসিপির রাজনীতি দাঁড়ায়। এনসিপির রাজনীতি করতে হলে আপনাকে 2টা জিনিস লাগবে। আপনাকে পলিটিক্যাল স্ট্রাকচার লাগবে, জনসমর্থন, স্ট্রাকচারাল পাওয়ার লাগবে। আরেকটা হলো ফেস লাগবে, পলিটিক্স এর ফেস লাগে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ আমরা বলি ফেস, শেখ হাসিনা, আহমু, তোফায়েল, রাজ্জাক, নানান ফেস। হুম, বিএনপি যদি বলেন মির্জা ফখরুল, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, হুম, আমির খুসরো মাহমুদ, ফেস। জামাতের কোনো ফেস তো নাই। আপনি যদি দেখেন ডক্টর শফিকুর রহমানের বাইরে আর যে ফেস গুলো আছে, আমির হামজা, ডু ইউ থিংক ইজ এ ক্রেডিবল ফেস, ইজ এ প্রেস্টিজিয়াস ফেস ফর জামাত ইসলাম পলিটিক্স? আপনি দেখেন যে আর কে যারা আছে, একজন বলে পার্লামেন্টে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা, পরে দেখা গেল যে তার বাবা এখনো বেঁচে, বলে আমি না ভুল বলছি, একজন মুক্তিযোদ্ধা আছেন কাজী নজরুল, পরে দেখা গেল যে সে সবচেয়ে বড় হচ্ছে ইমরান হাশমি হিসেবে আবির্ভূত হয়েছে। তো they don't have any face to do politics, but they have the political infrastructure, base, social, কি বলে, আহ, থানা, পাড়ায়, মহল্লায় তাদের পলিটিক্যাল স্ট্রাকচার আছে। অন্যদিকে এনসিপির দে হ্যাভ ফেসেস, হান্নান মাসুদ, হাসনাত, নাহিদ, সার্জিস, দিলশানা পারুল, আমি আরো অনেক নাম দিতে পারি। দে হ্যাভ ফেসেস এবং এই কয়েকদিনের পার্লামেন্টে দে হ্যাভ শোন দেয়ার এক্সপার্টি যে তারা অ্যাটলিস্ট কথা বলতে পারে। কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার, তাদের কোনো বেজ নাই। সো এনসিপির দরকার হচ্ছে জামায়াতের পলিটিক্যাল স্ট্রাকচারকে গ্রাব করা।
করতে যদি পারে, আদর্শগতভাবে জামাত আর এনসিপির কোনো হুম। আলাদা না। দে আর দ্য সেম, কি বলে, আম, এই এক গাছের পাতা, তাই না? এদের প্রত্যেকেরই জামাত শিবিরের রাজনীতির ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড আছে। সো এনসিপি যদি স্ট্রং ট্রেস হিসেবে আবির্ভূত হয় জামাতের স্ট্রাকচারাল পাওয়ারটা নিয়ে, তাহলে জামাতের রাজনীতি অপ্রাসঙ্গিক। এখন জামাত কি চায় কিনা তাদের 54 বছরের রাজনীতি বাংলাদেশে, আর বাংলাদেশের বাইরে তাদের আরো শত বছরের ইতিহাস, তারা চায় কিনা বাংলাদেশের মাটি থেকে তাদের রাজনীতি নাই হয়ে যাক, অপ্রাসঙ্গিক হয়ে যাক? তারা তো চাইবেই যে এনসিপি কে তাকে বঞ্চয় বানায় রাখতে, আর এনসিপিও চাইবে জামাতের স্ট্রাকচারাল পাওয়ারকে গ্রাব করে তাদের রাজনীতিকে দাঁড় করাতে। কারণ তারা যদি না দাঁড়ায়, তাহলে তারেক রহমানের লিডারশিপের বাংলাদেশে আগামী 3-4টে নির্বাচনেও হুম। বিরোধী কিন্তু কোনো আবার পক্ষ একজন আরেকজনকে ক্ষমতা আসবে। ব্যবহারের এই কথা জন্য আমি বলছেন। শেষ তারাই করি তো আমি তারা। শেষ আপনি করি তো একটু আগে বললেন আমি যে শেষ করি হুম, আমি বলছি, আমি শেষ করি। সেই জন্য এই যে ইন্টারনাল যে পাওয়ার প্র্যাকটিস, পাওয়ার স্ট্রাগল যেটাকে আমরা বলি, সেটা চলমান আছে। সেই জায়গায় কে কার পক্ষে খেলছে, কে কাকে উঠানোর চেষ্টা করছে, নামানোর চেষ্টা করছে, নাহলে তো আমরা দেখতাম যে এনসিপি মার খাচ্ছে, জামাত একটা বিবৃতি দিয়ে হুম, দিয়ে বসতো, তারা দেয় নাই। আবার এই যে কালকে মার খাওয়ার পর আজকে যে জনসমুদ্রের মতো তারা বলছে যে আমাদের, এটা সবই জামাত শিবিরের কর্মীরা জয়েন করে, অর্থাৎ জামাত তাদের সব ইন্টারনাল ফোর্স ডিপ্লয় করে দিয়েছে এনসিপির সমাবেশে। এত যদি মানুষ হতো, তাহলে গত 15-20 দিন ধরে তারা যে সমাবেশ করতেছে, মানুষ হয় না কেন, তাই না? 40-50 থেকে 200 জনের বেশি মানুষ হয় না, আজকে কেন 20,000 মানুষ যোগ হলো? অর্থাৎ জামাত তাদের ফোর্স ডিপ্লয় করে দিছে। সো এই রাজনীতিটা আমরা বোঝার চেষ্টা করছি, এবং আমাদের বুঝতে আরো কিছুদিন সময় লাগবে যে হুম, কোথাকার পাশা, নট পাছা, আমি বলছি হুম, পাশা, হুম, হুম। কার পাশা গেল, কার টেবিলে, এটা আমাদের একটু সময় লাগবে। আচ্ছা। এটা বুঝতে সময় লাগবে। এটাও একটু বোঝার চেষ্টা করি যে আপনি গাজী নজরুল ইসলামের কথা বললেন। তার ভিডিও ভাইরাল হলো। ইমরান হাশমি বলছেন তাকে। এরকম জামাতের অনেকের কথাই এখন উপরে চলে আসছে। দেখলাম যে আ আ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে যুব জামায়াতের